আমার বাচ্চা পেটে নিয়ে তুমি আরেক পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছো? এত সাহস তোমার? অগ্নিকণ্ঠে বলে উঠল আরশাদ। ওরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি ভুল বুঝছো আরশাদ, আমি কখনোই এমনটা করতে পারি না। ওরার দিকে একটু একটু করে এগিয়ে এসে আরশাদ দাঁতে দাঁত চেপে বলল, আবার নিজের চোখকে অবিশ্বাস করবো তাহলে? আমি নিজের চোখে দেখেছি তোমার কুকর্ম। ওরা ব্যাকুল কণ্ঠে বলল। তুমি ভুল দেখেছো আরশাদ, আমি তো। আরশাদ ওরার একেবারে কাছে এসে শক্ত করে তার বাহু চেপে ধরে বলল, চুপ, আর একটা কথাও না। খুব ভালো করে চেনা আছে তোমাদের মতো মেয়েদের নারী জাতটাই এমন। এদের যতই ভালোবাসা হোক না কেন, দিন শেষে এরা চরিত্রহীনই থেকে যাবে। সুযোগ পেলেই আরেক পুরুষের গলায় ঢলে পড়বে। এদের এক সেকেন্ডও সময় লাগে না। তুমিও তার ব্যতিক্রম নাও। ওরা চুপ করে আছে, কিছু একটা বলতে চাইছে, তবে আরশাদের নিক্ষেপ করা অগ্নিদৃষ্টি তাকে বাধা দিচ্ছে বারবার। আরশাদ রাগে ফেটে পড়ে বলল, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। আর কোনোদিনও তোমার চেহারাও দেখতে চাই না আমি। আরশাদের এই কথায় ওরা যেন আকাশ থেকে পড়ল। একরাশ অবিশ্বাস খেলে বেড়াচ্ছে তার চোখে মুখে। কিছুতেই বিশ্বাস করতে চাইছে না আরশাদের বলা ওই শব্দগুলোকে। ওরা বিস্ময় জড়িত গলায় বলল, এইসব কি বলছো তুমি আরশাদ? আরশাদ হুঙ্কার দিয়ে বলল, গেট আউট। তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো আরশাদ। চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠা দৃশ্যগুলো তাহলে স্বপ্ন ছিল? স্বপ্ন মানেই তো এলোমেলো কতগুলো দৃশ্য। বেশিরভাগ সময়ই স্বপ্নের কোনো না কোনো পর্যায়ে ঘুমের ঘরেই আরশাদ টের পায় চোখের সামনে যা ঘটছে তার সঙ্গে বাস্তবের কোনো যোগসূত্র নেই। তবে আজকের এই স্বপ্নটা যেন একেবারেই ব্যতিক্রম। পুরোটা স্বপ্ন যেন জীবন্ত হয়ে ভেসে উঠছে চোখের সামনে। নিজের বলা প্রত্যেকটা কথাই স্পষ্ট শুনতে পাচ্ছে আরশাদ। চোখ ঘুরিয়ে পাশে তাকালো সে। তার গায়ের উপরে একটা হাত তুলে দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে ওরা। মেয়েটার চোখে মুখে বিচিত্র এক শান্তির আভাস। কেবলমাত্র এই মুখটা দেখলে দিনের সকল ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। এই মেয়েটার ভালোবাসার নীড়ে একমাত্র আশ্রয় তার। অথচ তাকে নিয়ে এমন বাজে একটা স্বপ্ন কেন দেখলো আরশাদ? আবারও ঘুমাতে চেষ্টা করলো সে, কিছুতেই ঘুম নেমে আসছে না দু চোখে। কেবল ওই স্বপ্নটাই অনবরত ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কে। ঘুম থেকে জেগে উঠলে নাকি মানুষ স্বপ্নের 90% ভুলে যায়। তবে আজ কেন আরশাদ কিছুতে ভুলতে পারছে না ওই কুৎসিত স্বপ্ন। একবার ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসতে চায় না। আরশাদ গায়ের উপর থেকে সাবধানে অরার হাতটা সরিয়ে উঠে বসলো। ছোট ছোট পা ফেলে এসে দাঁড়ালো ব্যালকনিতে। রাতের নিস্তব্ধ শহরটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো এসে পড়েছে ব্যালকনিতে। দূর থেকে একটা কুকুরের ডাক ভেসে আসছে। প্রকৃতি আজ হঠাৎ এমন ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করলো কেন? ধীর স্থিরভাবে একটা সিগারেট ধরালো আরশাদ। মাথা থেকে কিছুতেই স্বপ্নটাকে ঝেড়ে ফেলতে পারছে না। স্বপ্ন নাকি মানুষের অবচেতন মনের ভাবনাগুলোর প্রতিচ্ছবি। এমন তো নয় আরশাদ ওরাকে প্রবলভাবে সন্দেহ করে। সন্দেহ তো দূরে থাক, ওরাকে নিয়ে কোনো প্রকার নেতিবাচক চিন্তা তার মনকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। তাহলে কেন? কেনর উত্তরটা অবশ্য আরশাদের জানা। নওশিনের দেওয়া ওই ক্ষতচিহ্নগুলো আজও ভুলতে পারেনি তার অবচেতন মন। নওশিন আরশাদের প্রথম ভালোবাসা, যাকে মন থেকে ভালোবেসে জীবনের সর্বোচ্চ স্থানটা দিয়েছিল আরশাদ। নওশিন সেই স্বপ্নের মতো করেই আরশাদের বিশ্বাস চুরমার করে ভেঙে চলে যায় আরেক পুরুষের কাছে। নওশিনের সঙ্গে ডিভোর্সের পর দীর্ঘ একটা সময় আরশাদের মনে এই বিশ্বাস স্থায়ী জায়গা করে নিয়েছিল যে পৃথিবীর সব নারী বুঝি একই রকম চরিত্রহীন, বিশ্বাসঘাতক। ভালোবাসার কোনো মূল্য তাদের কাছে নেই। এরপর তো অনেকটা সময় পেরিয়ে গেল। তার জীবনে আলো ছড়াতে এলো অরা। অরার উপস্থিতি আরশাদকে শেখালো পৃথিবীর সব নারী একই রকম নয়। নারীর ভালোবাসা পৃথিবীর সুন্দরতম বস্তু। নওশিনের দেওয়া সেই আঘাত থেকে আরশাদ সেরে উঠলেও হয়তো তার অবচেতন মনটা এখনও সেরে উঠতে পারেনি। মনে মনে এখনও তার ওই একটাই ভয়, ভালোবাসায় হেরে যাওয়ার কিংবা ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়। সে কারণেই হয়তো এমন একটা স্বপ্নের সঙ্গে সাক্ষাৎ হলো আজ। তুমি এখানে কি করছো? পেছনে ফিরে তাকালো আরশাদ। ওরা ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে আছে ব্যালকনির দরজা ঘেঁষে। আরশাদ তড়িৎ গতিতে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে বলল, তুমি উঠে আসতে গেলে কোনো? ওরা আগে আমি প্রশ্ন করেছি। আরশাদ ইতস্তত করে বলল। ঘুম ভেঙে গেল তাই। ওরা ব্যালকনিতে প্রবেশ করতে করতে বলল, ঘুম ভেঙে গেলে বুঝি চুপি চুপি উঠে এসে সিগারেট ধরাতে হয়? ধরা পড়ে গিয়ে আরশাদ সামান্য হেসে বলল। আচ্ছা ঠিক আছে, আর স্মোক করবো না, প্রমিস। ওরা অভিমানী স্বরে বলল,
এই প্রমিস তুমি দিনে 1000 বার করো আর 1000 বার ভাঙো। আরশাদ কিছুই বলল না, নিজের মোহনীয় হাসিটা হেসে বুকে টেনে নিল অরাকে। অরাও বাধ্য মেয়ের মতো আরশাদের বুকে মাথা রেখে তার শান্ত হৃদয়ের ধুকপুক শুনতে ব্যস্ত হয়ে গেল। অরার চুলে হাত বুলিয়ে দিল আরশাদ। প্রেগন্যান্সির শুরু থেকে মেয়েটা রাতে এক ফোঁটাও ঘুমাতে পারছে না। প্রতি রাতেই কোনো না কোনো অসুস্থতা লেগেই থাকে। বহুদিন পর আর রাতে নির্বিঘ্নে ঘুমাতে পেরেছিল মেয়েটা। সেই ঘুমটাও ভেঙে গেল তার কারণে। অরার বিচিত্র এক স্বভাব হলো ঘুমের মাঝে একটু পর বিছানায় হাত রেখে নিশ্চিত পাশে আরশাদ আছে কিনা থাকলে ঘুমটা আর ভেঙে যায় না, অক্ষতই থাকে। আরশাদ পাশে থাকলেই চমকে উঠে পড়ে অরা। বলাই বাহুল্য বিয়ের এই 2 বছরে অরা পুরোপুরি নির্ভর হয়ে পড়েছে তার প্রিয় মানুষটার উপরে। আরশাদ অনুতাপ মাখা কণ্ঠে বলল, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম তাই না? অরা আরশাদের বুকে মুখটা লুকিয়ে রেখেই বলল, অসুবিধা নেই, আবার ঘুম পাড়িয়ে দাও। রাত 3:30। ঘুম ভাঙানোর জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। একটু পরে আবারও জেগে উঠতে হবে আরশাদকে। আজ থেকে শুরু হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ডাকনামের শুটিং। সাধারণ মানুষেরা মনে করে সেলিব্রিটির জীবন মানেই শান্তির ছড়াছড়ি। যখন তখন শুটিং সেটে যাবে, দায়সারাভাবে অভিনয় করবে। এতটুকুতে একরাশ খ্যাতি এসে লুটিয়ে পড়বে তাদের পায়ের কাছে। অন্যান্য সেলিব্রিটিদের ক্ষেত্রে এমনটা হয় বটে, তবে আরশাদ সাধারণ কোনো সেলিব্রিটি নয়। কাজের প্রতি তার একাগ্রতা তাকে আজ বানিয়েছে সুপারস্টার আরশাদ হক। ইন্ডাস্ট্রিতে সাফল্যের শিখরে অবস্থান করা সত্ত্বেও আজ পর্যন্ত শুটিং সেটে কোনোদিনও দেরি করে পৌঁছায়নি সে। অভিনয় নিয়ে করেনি কোনো হেলাফেলা। সেই কারণেই বোধহয় সেরা অভিনেতার পুরস্কারটা প্রতি বছর তার নামেই লেখা হয়। আরশাদের বুকে মাথা রেখে শুয়ে পড়ল অরা। একটা পা উঠিয়ে দিল তার গায়ের উপর। ভাবতেও অবাক লাগে যে আরশাদকে একটা সময় সে রীতিমতো ভয় করে চলতো, আজ তার গায়ের উপর পা তুলে দিয়ে ঘুমাচ্ছে সে। আরশাদ হঠাৎ অরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা, তুমি আমাকে ভালোবাসো? কেবল ঘুমের রাজ্যে হারিয়ে যেতে শুরু করেছিল অরা। আরশাদের এমন প্রশ্নে আবারও বাস্তবে ফিরে এলো। হাই তুলতে তুলতে বলল, এই প্রশ্নের উত্তর তোমার জানা। আবার জানতে ইচ্ছে করছে। তোমার মুখে বারবার ওই কথাটা শুনতে ভালো লাগে। বাসি তো, তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ আবারও বলল, কতটা ভালোবাসো? অরা হেসে উঠে বলল। এসব কি ছেলে মানুষই শুরু করলে আরশাদ? আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, এটাই শেষ প্রশ্ন। উত্তরটা দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, আর বিরক্ত করবো না। অরা খানিকক্ষণ চিন্তা করে বলল, ইউনিভার্স কতটা বড় তুমি জানো? না। আমরা কেউ জানি না, তবে এটা জানি ইউনিভার্সটা বিশাল, প্রায় অসীমের কাছাকাছি। আমিও ঠিক সেভাবেই জানি তোমাকে প্রচুর ভালোবাসি, তবে সেই ভালোবাসার প্রাচুর্য কতটুকু আমি নিজেও তা জানি না। আরশাদ মুগ্ধ গলায় বলল, এত সুন্দর করে কথা বলতে শিখলে কোথা থেকে? তোমার কাছ থেকে। আরশাদ প্রচ্ছন্ন একটা হাসি হেসে ঠোঁট ছোঁয়ালো অরার কপালে। আরশাদ কৌতূহল নিয়ে বলল, জিজ্ঞেস করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি? না, কেন? এসব বোকা বোকা প্রশ্ন শুধু তোমার মাথাতেই ঘুরে। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। আরশাদকে জড়িয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল ওরা। সে একই রাজ্যে একটু একটু করে হারিয়ে যাচ্ছে আরশাদ নিজেও। ভীষণ রাগ হচ্ছে। অনবরত আরশাদ অমন একটা স্বপ্ন দেখার জন্য নিজেকে নিজেই দোষারোপ করে যাচ্ছে। যদিও সে জানে মানুষ নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে না, তবুও বারবার মনে হচ্ছে এমন একটা স্বপ্ন আমি কি করে দেখলাম। স্বপ্নের ব্যাপারটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলাই উত্তম। বাস্তবের সঙ্গে যার কোনো প্রকার যোগসূত্র নেই, তাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। অ্যালার্মের শব্দ কানে বাজতেই ঘুম ভেঙে গেল অরার। আগে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়তো ওরা। ঘুম থেকে উঠে বিছানায় গড়াগড়ি খাওয়ার মতো মেয়ে সে নয়। তবে আজকাল সব কিছুই যেন কেমন বদলে যাচ্ছে। রাতে এক গাদা ওষুধ খেতে হয় তাকে। ওষুধগুলোতে সম্ভবত ঘুমের প্রভাব থাকে। ঘুম ভাঙার পরেও বিছানায় পড়ে থাকতে ইচ্ছা করে। বিচিত্র এক আলস্য জেঁকে ধরে পুরো শরীরটাকে। পাশ ফিরিয়ে তাকালো অরা। আস্বাদ নেই, এটাই তো স্বাভাবিক। এখন সকাল 8টা। আরও 2 ঘন্টা আগে সে বেরিয়ে গেছে শুটিংয়ের উদ্দেশ্যে। মনের মাঝে নিমিষে কালবৈশাখীর কালো মেঘ এসে জড়ো হলো। ছেলেটার মুখ দেখে দিনের শুরু করলেও দিনটা যেন শুরু হয় না। আড়মোড়া ভেঙে উঠে বসলো ওরা। মনের অজান্তেই তার চোখ দুটো গিয়ে পড়ল বেডসাইড টেবিলে। আরশাদের অ্যাস্ট্রের সঙ্গে চাপা দিয়ে রাখা একটা হলুদ রঙের চিরকুট। অ্যাস্ট্রে সরিয়ে চিরকুটটা হাতে নিল ওরা। ভাঁজ খুলতেই চোখে পড়ল মুক্তার মতো অক্ষরে লেখা, গুড মর্নিং সানশাইন, হ্যাভ এ বিউটিফুল ডে অ্যাহেড। অরার ঠোঁটে ফুটে উঠল চওড়া একটা হাসি। সে মানুষটার হাজারো ব্যস্ততা, শুটিং, ডাবিং, মিটিং, ইন্টারভিউয়ের মাঝে যার দম ফেলার সময় নেই, তার ঠিকই মনে রইল দিনের শুরুতে বইয়ের মুখে হাসি ফোটানোর কথা। চিরকুটটা নিয়ে আলমারিতে তুলে রাখলো ওরা। আরশাদ প্রায় এমন চিরকুট লিখে তার অরার উদ্দেশ্যে।
চিরকুটগুলো জমানো ওরার অন্যতম শখে পরিণত হয়েছে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ওরা। হঠাৎ কি যেন মনে করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। সবে মাত্র 2 মাস চলছে। বাইরে থেকে দেখার বোঝার উপায় নেই, তার ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে একটা প্রাণ। এই সময়টাতে নাকি মেয়েদের চোখে মুখে বিচিত্র এক উজ্জ্বলতা ফুটে ওঠে। কই, ওরা তো দেখতে পায় না সেই উজ্জ্বলতা। নিজেকে ঠিক আগের মতোই মনে হয় নিজের কাছে। নিজেকে দেখতে দেখতে ওরা বোধহয় সময়ের হিসাব ভুলেই গেল। ঘড়ির দিকে চোখ পড়তেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল ঘর থেকে। পাশের ঘরে আয়েশি ভঙ্গিতে ঘুমাচ্ছে কথা। বেডসাইড টেবিলে রাখা অ্যালার্ম ক্লক অনবরত বেজেই যাচ্ছে। প্রতি রাতে ওরা এটাতে অ্যালার্ম সেট করে রাখে, যদিও সে খুব ভালো করে জানে এই কর্ম বৃথা কর্ম ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর সব থেকে শক্তিশালী অ্যালার্ম ক্লকও এই মেয়ের ঘুম ভাঙাতে ব্যর্থ হবে। ওরা অ্যালার্ম বন্ধ করে কথার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল, এই কথা, ওঠো। কথার কোনো নড়চড় নেই। ঠিক আগের ভঙ্গিতে ঘুমিয়ে রইল মেয়েটা। প্রতি সকালে কথাকে ঘুম থেকে ওঠাতে রীতিমতো যুদ্ধ করতে হয় ওরাকে। এই কথা, ওঠ। কথা ঘুম জড়ানো কণ্ঠে বলল, আজকে না যায়? কথা, উঠ না সোনা, স্কুলে যাবি না? আজ তো তোর ক্লাস টেস্ট আছে, আজকে যেতেই হবে সোনা। বাসায় ফিরে না হয় আবার ঘুমিয়ে পড়বি। দীর্ঘ যুদ্ধ শেষে কথার ঘুম ভাঙাতে সক্ষম হলো ওরা। এরপর যত্ন নিয়ে তাকে ব্রাশ করিয়ে দিল, চুল বেঁধে দিল, স্কুলের জন্য তৈরি করে দিল, রুটিন মিলিয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে দিল। মাঝে মাঝে ওরার মনে হয় সে যদি কথার মা হতো তাহলে খুব ভালো হতো। কথা তো তার সন্তানই। গর্ভে যে আছে তাকে নিজের প্রথম সন্তান বলে মনে হয় না, সে তো ওরার দ্বিতীয় সন্তান। রক্তের সম্পর্কই মুখ্য নয়, রক্তের সম্পর্ক না থাকলেও মনের জোরে আপন করে নেওয়া যায় একটা মানুষকে। যেমন কথা আপন করে নিয়েছে ওরাকে, আর ওরা কথাকে। কথাকে স্কুলে নামিয়ে দিয়ে ওরা চলে গেল সোজা অফিসে। এই অবস্থায় অফিস করা নিয়ে আরশাদের হাজারো আপত্তি। প্রেগনেন্সির 2 মাসও পেরোয়নি, অথচ এখনই আরশাদ ওরাকে মাতৃত্বকালীন ছুটিতে পাঠিয়ে দিতে চাইছে। যদিও এই সত্যি আরশাদও স্বীকার করে যে কে ফিল্মস ওরাকে ছাড়া প্রাণহীন। ওরার নেওয়া প্রতিটা সিদ্ধান্ত ছাড়া কে ফিল্মস বলতে গেলে অচল। নিজের প্রোডাকশন হাউসের সবথেকে গুরুত্বপূর্ণ আসনটা ওরার জন্য ছেড়ে দিয়ে কোনো প্রকার ভুল করেনি আরশাদ। কে ফিল্মসের ব্যানারে ঠিক এই মুহূর্তে নির্মাণাধীন হয়েছে 9টি সিনেমা। এছাড়াও প্রতি সপ্তাহে সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা। একটা সিনেমা আবার নির্মাণের এক এক পর্যায়ে রয়েছে। কোনোটার শুটিং চলছে, কোনোটার ডাবিং, আবার কোনোটার মুক্তির অপেক্ষায় রয়েছে। সেই সবগুলো সিনেমার সার্বিক তদারকি করা নিতান্ত সহজ ব্যাপার নয়। ওরা সেই কাজটি ধৈর্যের সঙ্গে করে আসছে। দিনভর মিটিংয়ের মাঝে ডুবে থাকলেও সময় মতো কথার স্কুল ছুটি শেষে তাকে বাড়িতে দিয়ে আসতে ভুলল না ওরা। কথার জন্য নতুন একজন গভর্নেন্স রাখা হয়েছে, মেয়েটার নাম পায়েল। অল্প কিছুতেই কথার সঙ্গে মেয়েটার বন্ধুত্ব মতোই মিশে গেছে। ওরা যখন বাড়িতে থাকে না, পায়েলই তখন তার খেয়াল রাখে। অফিসে ফিরে আবারও পরপর কতগুলো মিটিং সেরে নিল ওরা। আজও সময় মতো লাঞ্চ করতে ব্যর্থ হলো সে। গত কয়েকদিন ধরে এই কাণ্ড ঘটাচ্ছে ওরা। দীর্ঘ মিটিংয়ের প্রভাবে সময় মতো লাঞ্চ করতে পারছে না, ওষুধগুলো খেতেও হচ্ছে দেরি। ভাগ্যিস ব্যাপারটা আশ্বাস জানে না, জানলে এতক্ষণে খবর করে দিত তার। আজকের মিটিংগুলো শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। মাঝে মধ্যে ওরার মনে বিচিত্র সব ইচ্ছারা খেলে বেড়ায়। এই যেমন এই মুহূর্তে ইচ্ছা করছে শুটিং সেটে গিয়ে আরশাদকে চমকে দিতে। দীর্ঘ ক্লান্তিময় দিন শেষে ওরাকে দেখলেই প্রচ্ছন্ন এক হাসি ফুটে ওঠে আরশাদের ঠোঁট জুড়ে। সেই হাসিটা দেখার জন্য যে কেউ পারে 1000 বছর তপস্যা করতে। আরশাদের সেই হাসি দেখার লোভেই ওরা রওনা করলো উত্তরার শুটিং হাউসের উদ্দেশ্যে। হাসি দেখার লোভ না থাকলেও ওরাকে যেতেই হতো শুটিং সেটে, কারণ আরশাদের স্ত্রী হওয়ার সাথে সাথে সে দেশের সব থেকে বড় প্রোডাকশন হাউস কে ফিল্মসের সিইও। কাজের সূত্রে সকল সিনেমার শুটিং সেটেই তাকে যেতে হয়। এই যেমন আজ যেতে হচ্ছে। ওরা পা রাখার পর থেকেই শুটিং সেটে হইচই পড়ে গেল। সিইও ম্যাডাম এসেছেন বলে কথা। পরিচালক নিজে ছুটে আসলেন ওরার সঙ্গে দেখা করতে। প্রোডাকশন ম্যানেজার ব্যস্ত হয়ে গেল ওরাকে আপ্যায়ন করতে। হাজারো মানুষের হাজার প্রকার পাত্তা মাঝে মাঝে অসহনীয় হয়ে ওঠে। এত মানুষের পাত্তা পেতে তো সে এখানে আসেনি। যার কাছে পাত্তা চাইছে তার কাছ থেকে পেলেই হলো। সকলকে এক প্রকার পাশ কাঠিয়ে ওরা পা বাড়ালো আরশাদের গ্রিন রুমের দিকে। একটু পরেই শট শুরু হবে। এই সময় তার গ্রিন রুমে কারো থাকার কথা নয়। শট শুরুর আগ দিয়ে আরশাদ একা নিজের গ্রিন রুমে বসে রিহার্সাল করে। ওরা দরজায় একবার টোকা দিতে ঘরের ভেতর থেকে ভেসে এলো আরশাদের বিরক্তি ভরা কণ্ঠস্বর। কে? ওরা কিছুই বলল না, মুচকি এসে আবারও টোকা দিল। 2-1বার টোকা দিতে আরশাদ বিরক্তির চূড়ায় পৌঁছে দরজা খুলে দিল। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে তার সকল বিরক্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ঠোঁটে ফুটে উঠল চিরচেনা সেই মোহনীয় হাসি। এই সময় ওরাকে দেখবে বলে একেবারেই আশা করেনি সে। আরশাদের মনের মাঝে যেন বিচিত্র এক প্রশান্তির হাওয়া বয়ে গেল। ওরা কিছু একটা বলতে যাবে তার আগে আরশাদ তার হাত ধরে টেনে তাকে ঘরের ভেতর নিয়ে এলো।
দরজাটা ফের বন্ধ করে দিতেই তার 1 সেকেন্ডও সময় লাগলো না। ওরা কিছু বুঝে ওঠার আগেই আরশাদ তাকে বুকের মাঝে জড়িয়ে মুখ ডুবিয়ে দিল তার গলায়। আরশাদের এমন আকস্মিক কাণ্ডে লজ্জায় জমে গিয়ে বলল, এই কি শুরু করলে তুমি? বলা নেই, কওয়া নেই, কথায় কথায় শুধু অসভ্যতা। আরশাদ ওরার গলায় মুখ ডুবিয়ে রেখেই বলল, তুমি কি অন্তর্যামী? কি? আরশাদ এবার সোজা হয়ে দাঁড়িয়ে ওরার চোখের দিকে তাকিয়ে বলল, মনের কথা বুঝতে পারো? না তো। আরশাদ ঘোর লাগা কণ্ঠে বলল, তাহলে বুঝলে কিভাবে এই মুহূর্তে ঠিক আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল? ওরা মুচকি হেসে বলল। আমার তো সারাদিন ওই একটা ইচ্ছাই করে। ওরাকে সাবধানে নিয়ে সোফায় বসালো। আরশাদ নিজেও বসলো তার পাশে। দুজনের মাঝে এক বিন্দু দূরত্ব নেই, একেবারে ওরার গা ঘেঁষে বসেছে আরশাদ। ওরার একটা হাত নিজের হাতে বন্দি করে যত্ন নিয়ে তাতে ঠোঁটের স্পর্শ দিল আরশাদ। ওরার সারা শরীরে তরঙ্গের ন্যায় কি যেন খেলে গেল। কি অদ্ভুত ব্যাপার, বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেছে অথচ অনুভূতিগুলো আজও প্রথম দিনের মতোই রঙিন। আরশাদ উদ্বিগ্ন গলায় বলল, একবার আমাকে জানিয়ে আসতে পারতে ওরা? জানালে সারপ্রাইজ দিতাম কি করে? তাছাড়া আগে ভাগে জানলে তুমি শুধু শুধু টেনশন করতে, আর কাজ ফেলে রেখে একটু পর পর আমায় ফোন করতে। আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, শুধু শুধু না, তোমাকে নিয়ে টেনশন করার যথেষ্ট কারণ আছে। যেভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছ, কে বলবে তোমার মধ্যে আরেকটা মানুষ লুকিয়ে আছে? কথাটা বলতে বলতে আরশাদ হাত রাখলো ওরার পেটের উপরে। ওরা আরশাদের হাতের উপর নিজের হাত রেখে বলল, আরেকটা মানুষ লুকিয়ে থাকলে ছোটাছুটি করা যায় না নাকি? আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, তোমাকে নিয়ে সত্যি আর পারি না। আমার একটা কথা তুমি শোনো না। কতবার বলেছি এই সময়টা একটু সাবধানে থাকবে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। কিন্তু না, ম্যাডাম আমার কথাই শুনবে না। আমার কথা তুমি শোনো। তোমার কোন কথা শুনলাম না? ওরা থমথমে গলায় বলল, কয় হাজার বার বলেছি সিগারেট খাবে না। কাল রাতেও তো প্রমিস করলে, আর নাকি কোনোদিন খাবে না সিগারেট। কিসের কি, সারা ঘরে সিগারেটের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আরশাদ ইতস্তত করে বলল, তুমি তো জানো এই জিনিসটা ছাড়া আমি থাকতে পারি না। ওরা গাল ফুলিয়ে বলল, বাবু আসছে বলে আমার জন্য কত রেস্ট্রিকশন। রাত জাগতে পারবো না, ড্রাইভ করতে পারবো না, বেশি হাঁটাচলা করতে পারবো না। মালদ্বীপে বেড়াতেও নিয়ে গেলে না বাবু আসছে বলে, অথচ বাবুর বাবার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। এটা কেমন কথা? ওরার এমন ছেলে মানুষই ভঙ্গিতে করা অভিযোগে আরশাদ হেসে ফেলল। এরপর জ্যাকেটের পকেট থেকে সিগারেট কেস আর লাইটার বের করে ওরার হাতে ধরিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এগুলো এখন থেকে তোমার কাছে থাকবে। সিগারেট একেবারেই ছাড়তে তো পারবো না, মাঝে মাঝে ইচ্ছা হলে তোমার কাছ থেকে পারমিশন নিয়ে খাবো। তাদের এই কথোপকথন খুব একটা দীর্ঘ হলো না। মিনিট কয়েকের মাঝেই আরশাদের ডাক পড়ল শটের জন্য। এদিকে ওরাও প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে বাজেট নিয়ে বসলো। একটা সিনেমার শুটিংয়ে 1000 খরচ আছে, প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট বাজেট বেঁধে দেওয়া হয়। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব হলো সেই বেঁধে দেওয়া বাজেটের মধ্যে খরচটাকে সীমাবদ্ধ রাখা। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজাররা বাজেটে অতিরিক্ত খরচ দেখায়। অতিরিক্ত খরচ না হলেও দেখায়, কারণ অতিরিক্ত টাকাটা চলে যায় তার পকেটে। অরাজ মূলত এসেছে আজকের খরচ বাজেটের মধ্যে সীমাবদ্ধ আছে কিনা পর্যবেক্ষণ করতে। আর প্রোডাকশন ম্যানেজারকে হুমকি দিতে ভয়ঙ্কর কোনো হুমকি নয়, শুধুমাত্র তাকে জানিয়ে দেওয়া বাজেটের মধ্যে খরচ সীমাবদ্ধ না রাখলে অরাজ চেকে সই করবে না। শুটিংয়ের প্রথম দিনে সকলেকেই এমন হুমকি ধামকির উপর রাখতে হয়। শুটিং শেষ হতে হতে লেগে গেল আরও ঘণ্টাখানেক। আজ সারাদিনে বোধহয় একটু বেশি ধকল নিয়ে ফেলেছে ওরা। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, মাথা ভনভন করছে। চারিপাশের সবকিছু যেন প্রচণ্ড এক ঘূর্ণির ন্যায় ঘুরপাক খাচ্ছে। প্রেগন্যান্সির প্রথম কয়েক মাসে এমনটা নাকি স্বাভাবিক ব্যাপার। তবুও ওরার এমন অসুস্থতায় ব্যস্ততার সীমা থাকে না আরশাদের মাঝে। বাড়ি ফেরার পথে গাড়িতে পুরোটা সময় আরশাদ বুকে আগলে রাখলো ওরাকে। অনবরত মাথায় হাত বুলিয়ে দিল। আরশাদ সেই ভোরবেলা উঠেছে, অথচ দিন শেষে তার মাঝে ক্লান্তির লেশমাত্র দেখা মিলল না। কথা আর ওরা দুজনকেই সামলাতে ব্যস্ত হয়ে পড়ল সে। তবে কথার ক্ষেত্রে যতটা কষ্ট হয়, অরার ক্ষেত্রে হয় তার কয়েক গুণ বেশি। অতটুকু একটা বাচ্চা মেয়ে বিনা বাক্য ব্যয়ে খেয়ে নিল, অথচ খাওয়ার প্রতি অরার যত অনীহা। যদিও বেচারির দোষ নেই, এই সময়টাই এমন। খিদে পায় অথচ কিছু খেতে ইচ্ছা করে না। তবুও আরশাদের জোরাজুরিতে শেষমেশ বাধ্য হয়ে খেয়ে নিল অরা। কথাকে ঘুম পাড়িয়ে নিজেদের ঘরে ফিরে এলো আরশাদ। অরার শরীর এখন আগের থেকে কিছুটা ভালো লাগছে, তবুও বিছানায় গা এলিয়ে দিয়ে পড়ে আছে সে। অরার পাশে বসতে বসতে আরশাদ চিন্তিত স্বরে বলল, না, এবার তোমার একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা? যাতে তুমি অযথা ছোটাছুটি করে বেরোতে না পারো। অরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরশাদ, আমি না প্রেগনেন্ট, অসুস্থ নই। অসুস্থ মানুষেরা বাড়িতে হাত গুটিয়ে বসে থাকে। আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল,
আর প্রেগনেন্সির কারণে যে বারবার অসুস্থ হয়ে পড়ছো। ওরা চুপ করে রইল। ওরার গা ব্ল্যাঙ্কেটে ঢেকে দিতে দিতে আরশাদ বলল, এত বড় বড় কথা বলে আমাকে লাভ নেই। ডক্টর কি বললো মনে নেই? প্রথম 3টা মাস একটু সাবধানে রাখতে হবে। এবারও চুপ করে রইল ওরা। তার চোখে মুখে কেবলই মুগ্ধতার বিচরণ। একটা মানুষ এতটা নিখুঁত হয় কি করে? সুপারস্টার আরশাদ হক সে। হাজার হাজার মানুষ ভালোবাসায় মোড়া তার জীবনটা। চাইলেই তো পারে সব দায়িত্বগুলো অবহেলা করে কেবল নিজের চাকচিক্যময় জীবনটা নিয়ে মেতে থাকতে, কিন্তু না। চাকচিক্যময় জীবনের আড়ালে যেন লুকিয়ে আছে অত্যন্ত সাধারণ একটা জীবন, যে জীবন কেবল ভালোবাসার মানুষগুলোকে কেন্দ্র করে ঘুরে। রিপোর্টগুলো উল্টে পাল্টে দেখছেন ডক্টর নাসরিন। তিনি সেই শুরু থেকেই ওরা যাবতীয় চেক আপ করে আসছেন। তার ঠিক বিপরীতে পাশাপাশি বসে আরশাদ এবং ওরা। ডক্টর নাসরিনের মুখভঙ্গি দেখে ঠিক বোঝা যাচ্ছে না রিপোর্টগুলো সব স্বাভাবিক আছে কিনা। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করে ডক্টর নাসরিন চিন্তিত ভঙ্গিতে বললেন, আপনি কি খুব স্ট্রেস নেন মিসেস হক? শুকনো ঢোক গিলল ওরা। কি বলবে ভেবে পাচ্ছে না। সে যে স্ট্রেস একেবারেই নেয় না এটা সত্যি নয়। অফিসে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো ঝামেলা হলে তার দুশ্চিন্তার পাল্লা ভারী হয়ে ওঠে। ওরা ইতস্তত করে বলল, না আসলে ওরার কথা শেষ হবার আগেই আরশাদ থমথমে গলায় বলল। হ্যাঁ নেই। ডক্টর নাসরিন অবাক গলায় বললেন। সে কি নিয়ে এত স্ট্রেস নেন? ওরা কি বলবে ভেবে না পেয়ে বলল, না আসলে ঠিক স্ট্রেস না, কাজের প্রেশার থাকে। ডক্টর নাসরিন শান্ত গলায় বললেন, কাজের প্রেশার হ্যান্ডেল করতে শিখতে হবে মিসেস হক। একেবারেই চাপ নেওয়া যাবে না, সবসময় অবসাদমুক্ত থাকতে হবে। আপনি স্ট্রেসে থাকলে বাবুর উপর খারাপ প্রভাব পড়বে। কয়েক মুহূর্তের জন্য ওরার চোখ দুটো গিয়ে পড়ল আরশাদের উপর। বোঝাই যাচ্ছে ডক্টরের কথাগুলো শুনে ভালো চিন্তায় পড়ে গেছে ছেলেটা। নাসরিন এবার আরশাদকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার হক, আপনি প্লিজ এই ব্যাপারটা খেয়াল রাখবেন। গম্ভীর মুখে ড্রাইভ করছে আরশাদ। প্যাসেঞ্জার সিটে বসে একটু পরপর আর চোখে দেখছে তাকে ওরা। মাঝে মধ্যে এই মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারে না সে। এই মুহূর্তটা ওই মাঝে মধ্যে কাতারে পড়ছে। সে রেগে আছে না হতাশ হয়েছে কে জানে। আরশাদের ভেতরটা বুঝতে না পারলে চুপ করে থাকায় নিরাপদ। এই ছেলের রাগকে ভরসা নেই। দেখা গেল ওরা এমন কিছু একটা বলে বসেছে যা আরশাদের রাগের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। একটা পর্যায়ে আরশাদ নিজে নীরবতা ভঙ্গ করে বলল, আমার কোনো কথাই তো তুমি শোনো না। এবার তো স্বয়ং ডক্টরই বলে দিলেন। সর্বনাশ করেছে। ভেতরে ভেতরে তবে রাগই পুষে রেখেছিল আরশাদ। এই রাগটাকেই সব থেকে ভয় করে ওরা। তবে আসার কথা হলো বিয়ের পর থেকে আরশাদ আর আগের মতো তার উপর রাগ করতে পারে না। বিশেষ করে প্রেগনেন্সির পর থেকে তো একেবারেই না। রাগ যে করে না এটা সত্যি নয়। আরশাদ হকের প্রধান বৈশিষ্ট্যই হলো রাগ। ছোট ছোট কারণে অরার উপরে ঠিকই রাগ করে। এই যেমন প্রেগনেন্সির সময়টাতেও অরার রাত জেগে থাকা, অসময়ে খাওয়া, ড্রাইভ করতে যাওয়া আরশাদের রাগের অন্যতম কারণ। রাগ করলেও সে রাগের প্রকাশ করতে পারে না আরশাদ। অরার মুখটা দেখলেই তার সকল রাগ মোমবাতির মতো গলে যায়। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, এই যে প্রতিদিন অবশ্যই তুমি অস্বাভাবিক স্ট্রেস নিচ্ছ, এর কি আসলে কোনো প্রয়োজন আছে? ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে কম্পিত স্বরে বলল, আমি অস্বাভাবিক স্ট্রেস নেই না আরশাদ, তুমি তো জানো আমি বরাবরই কাজের ব্যাপারে একটু বেশি সিরিয়াস। আরশাদ ভ্রুকুচকে বলল, এবার না হয় একটু কম সিরিয়াস হও। ডক্টর কিন্তু আমায় একেবারে ম্যাটারনিটি লিভে চলে যেতে বলেনি, বলেছে কাজের প্রেশার কমিয়ে নিতে। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, আমি সেটাই বলছি, একটু একটু করে অফিসে যাও, কমিয়ে দাও। ইন্টারনাল মিটিংগুলো বাড়িতে বসে অনলাইনে সেরে ফেলো। ওরা গোমরা মুখে বলল, অনলাইন মিটিং আর বাস্তবের মিটিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাছাড়া আমি অফিসে না গেলে সকালে ফাঁকিবাজি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আরশাদ থমথমে গলায় বলল, তার মানে তুমি শুনবে না আমার কথা? আচ্ছা বাবা, আমি প্রমিস করছি এখন থেকে কোনো স্ট্রেস নেব না। অফিসে গেলেও বেশি একটা কাজের চাপ নেব না, ঠিক আছে? তাও অফিসে যেতে হবে? বাচ্চারা অন্যায় করলে যে ভঙ্গিতে বাবা মাকে বুঝ দেওয়ার চেষ্টা করে ওরা অবিকল সেই ভঙ্গিতে বলল, পুতুলের মতো ঘরে বসে থাকতে ভালো লাগে না আমার। তাছাড়া বাবু আসার পর তো অনেকটা সময় লিভে থাকতেই হবে। যতদিন সুস্থ আছি ততদিন কাজ করতে দাও না প্লিজ। ওরা জেদের সঙ্গে পেরে ওঠার সাধ্য কারণেই আরশাদও আর তর্কে জড়ালো না। মেয়েটার কথায় যুক্তি আছে অবশ্য। বাবু পৃথিবীতে চলে এলে তো ওরা এমনিতেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কাজ নিয়ে দুশ্চিন্তার অবকাশ তার মাঝে আর থাকবে না। ওরাকে অফিসে নামিয়ে দিয়ে আরশাদ চলে গেল শুটিংয়ে। ওরাকে চেক আপে নিয়ে যাবে বলেই আজ সে সকালে শিডিউল দেয়নি। অফিসে প্রবেশ করতেই কাজের মাঝে ডুবে গেল ওরা। কে ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন সিনেমাগুলোর একটি নক্ষত্র। এই সিনেমা গল্প ওরা নিজে পছন্দ করেছে।
সিনেমা সেট থেকে শুরু করে এডিট পর্যন্ত সবকিছুই হচ্ছে তার তদারকিতে। সিনেমাটি এখন রয়েছে এডিটিংয়ের শেষ পর্যায়ে। দুপুরের আগ পর্যন্ত ওরা এডিটিং ডিপার্টমেন্টেই কাটালো। দিন কয়েকের মধ্যে সিনেমাটির এডিট শেষ হয়ে যাবে। এরপরে আরশাদ এর প্রিভিউ করবে। প্রিভিউতে আরশাদের পছন্দ হলে সেন্সরের জন্য পাঠানো হবে সিনেমাটিকে। আরশাদের পছন্দ অপছন্দ সিনেমার উপর একটা বড় প্রভাব ফেলে। এমনও দৃষ্টান্ত রয়েছে, একটা সিনেমার কোনো একটা অংশ তার পছন্দ না হয় নতুন করে শ্যুট করতে হয়েছে। ওরা প্রবলভাবে চাইছে নক্ষত্র যেন প্রথম দেখাতে আরশাদ পছন্দ করে ফেলে, কারণ এই সিনেমার পেছনে সেই শুরু থেকে ওরা প্রচুর শ্রম দিয়েছে, এমনকি এখনও দিয়ে যাচ্ছে। কাগজে কলমে আরশাদ তো এখনও তার বসকে খুশি করানোর ইচ্ছা সকলের মনেই সজাগ থাকে। এডিটিংয়ে তদারকি সেরে ওরা এলো নিজের কেবিনে। আরেকটা সিনেমার বাজেট নিয়ে হিসাব নিকাশ করতে বসেছে। কাজের ফাঁকে ঠিক সময় মতো পৌঁছে গেল কথাকে স্কুল থেকে তুলতে। কথা আজ বায়না ধরেছে কিছুতেই বাড়ি যাবে না। মাঝে মাঝে এই বায়নাটা সে ধরে, তখন ওরা তাকে নিজের সঙ্গে অফিসে নিয়ে যায়। ওরা অফিসে কাজ করে আর কথা লক্ষ্মী মেয়ের মতো গেম খেলে না হয় টিভি দেখে। ওরার কেবিনটা বিশাল। কেবিনের এক প্রান্তে কথার অনেকগুলো খেলনা সুন্দর করে গুছিয়ে রাখা। কথা মাঝে মাঝে তার সঙ্গে অফিসে আসতে চাইলে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাই করে রাখা হয়েছে। ওরা ভেবে পায় না বাবু এলে সে কি করে সামাল দেবে সব দিক। বাবুর 6 মাস বয়স পর্যন্ত না হয় লিভে থাকা যাবে, কিন্তু তারপর আবার ঠিকই কাজে ফিরতে হবে। ওরা অবশ্য ঠিক করেছে বাবুর জন্য একজন গভর্নেন্স রাখবে। সেই গভর্নেন্স বাবুকে নিয়ে তার কেবিনেই থাকবে। কেবিনের সাজসজ্জায় পরিবর্তন আনতে হবে, একটা কোনায় সুন্দর করে বাবুর থাকার ব্যবস্থা করতে হবে। কথা অফিসে এসে এখানে ফ্রেশ হয়ে নিল। ওরা তার কতগুলো জামা কাপড় এখানে রেখে দিয়েছে বলে কথা চেঞ্জ করে নিতেও কোনো অসুবিধা হলো না। আবারও কাজের মাঝে ডুব দিল ওরা। আর কথা ওদিকে সোফায় শুয়ে গেম খেলছে। ল্যাপটপে কি যেন টাইপ করতে করতে ওরা বলল, কথা, আজ স্কুলে কোনো হোমওয়ার্ক দেয়নি? কথা উদাস গলায় বলল। কি জানি। ওরা দুষ্টুমির ছলে বলল, আমায় মিথ্যে বলে কিন্তু লাভ নেই। তোকে বলেছিলাম না আমার ব্রেনে একটা লাই ডিটেক্টর ফিট করা আছে, আমি কিন্তু সব বুঝতে পারি। কথা এবার নড়ে চড়ে বসে বলল। দিয়েছে। ওরা মুচকি হাসি হেসে বলল, সারাটা দিন শুধু গেম আর গেম, একটু হোমওয়ার্ক নিয়ে বসলেও তো পারিস। কথা হাই তুলতে তুলতে বলল। হোমওয়ার্ক করতে আমার বোরিং লাগে ওরা। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। কথার দোষ নেই, পড়াশোনা করতে আজকাল সব বাচ্চাদেরই বোরিং লাগে। কেন যে এতটুকু বাচ্চাদের ছোট্ট কাঁধের উপর পড়ালেখার ভারী বোঝা তুলে দেওয়া যখন হয় তখন পড়ালেখাটা একটু আনন্দদায়কভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করলে কি এমন ক্ষতি হতো। ওরা জোরাজোরিতে শেষমেশ বাধ্য হয়ে স্কুল ব্যাগ থেকে খাতা বের করে হোমওয়ার্ক করতে বসলো কথা। মাঝে মধ্যে দুই একটা সমস্যা হলে ওরার কাছে জিজ্ঞেস করে যাচ্ছে ঠিকই, তবে বেশিরভাগ কাজ কথা নিজেই করলো। মেয়েটা সারাদিন গেম আর কার্টুন নিয়ে পড়ে থাকলে কি হবে? পড়ার সময় তার সমস্ত মনোযোগ বইয়ের পাতায়। ওরা মনোযোগ দিয়ে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে। আচমকা তার ধ্যান ভঙ্গ হলো কথা চিৎকারে। কথা উৎফুল্ল গলায় বলে উঠল, সীমা আন্টি। তৎক্ষণাৎ ওরার চোখ দুটো গিয়ে পড়ল দরজার দিকে। মেয়েটার সময় জ্ঞানের প্রশংসা না করে উপায় নেই। ওরা 2:30টায় আসতে বলেছিল, ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 2:30টা বাজে। সীমার পরনে হলুদ রঙের একটা শাড়ি, তাকে দেখে মনে হচ্ছে যেন ঘরের ভিতরে এক ফালি রোদ এসে প্রবেশ করেছে। সীমা ছুটে ওরার কেবিনে প্রবেশ করে কথাকে কোলে নিয়ে বলল, কেমন আছো কথা শোনা? কতদিন পর দেখলাম তোমাকে। কথা সীমার গলা জড়িয়ে আদুরে গলায় বলল, আমার জন্য চকলেট এনেছো তো? কথার জন্য চকলেট না এনে আমি থাকতে পারি? কথাকে কোল থেকে নামিয়ে হ্যান্ডব্যাগ থেকে এক গাদা চকলেট বের করে দিল সীমা। চকলেট পেতে কথা তো আনন্দে আত্মহারা। ওরা এগিয়ে এসে মুগ্ধ গলায় বলল, বাহ, তোকে তো একেবারে নতুন বউয়ের মতো লাগছে। সীমা মিষ্টি একটা হাসি হেসে জড়িয়ে ধরল তার প্রিয় বান্ধবীকে। একই বাড়িতে থাকতো দুজন। সুখ দুঃখ ছোট ছোট সকল মুহূর্তের ভাগাভাগি করে নিত একসঙ্গে। এখন আর সে সুযোগ নেই। তবুও মাসে অন্তত একবার দুবার ঠিকই দেখা হয় তাদের। যোগাযোগের অভাবে নাকি বন্ধুত্ব হারিয়ে যায়? প্রকৃত সত্যি আসলে সেটা নয়। সত্যিটা হলো চেষ্টা থাকলে কেবল টিকিয়ে রাখা যায় একটা বন্ধুত্বকে আমৃত্যু। সীমা হাসি হাসি মুখে বলল, তোর চেহারা তো দারুণ গ্লো দিচ্ছে ওরা। তাই নাকি? সীমা প্রশংসার ভঙ্গিতে বলল। সবাই ছোট্ট সুপারস্টারের কেরামতি। ওরা খানিকটা হেসে বলল, একটু বস, কাজটা শেষ করেই ছাদে যাব আমরা। সীমা গিয়ে ওরার বিপরীতে থাকা চেয়ারগুলোর একটায় বসতে বসতে বলল, ছাদে কেন? ছাদেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে বলেছি। নতুন ডেকোরেশন করা হয়েছে ছাদে, এর সুন্দর হয়েছে জায়গাটা এখন। সীমা নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। কাজটা শেষ করতে আরও বেশি একটা সময় নিল না। মিনিট 10 মাঝে তারা পৌঁছে গেল ছাদে। ওরা মিথ্যা কিছু বলেনি।
অফিসের ছাদটা সত্যিই চমৎকার। এক পাশ জুড়ে টবে টবে দেশি বিদেশি হাজারটা গাছ, আরেক পাশে আড্ডা দেওয়ার জন্য ছোট্ট একটা কর্নার। এই ছাদের রেলিংয়ে হেলান দিয়ে আকাশ দেখার মধ্যে বিচিত্র এক ধরনের আনন্দ রয়েছে। তাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে ছাদের ঠিক মাঝখানে, মাথার উপরে বিশাল এক ছাতার নিচে গোলাকার টেবিল। কথা বসতেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আজকালকার বাচ্চা মোবাইল ছাড়া খাওয়ার কথা তো কল্পনাই করতে পারে না। সীমা আর অরা বসলো পাশাপাশি। এতদিন পর প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে মনে জমে থাকা সব কথাগুলো একসঙ্গে বলে দিতে ইচ্ছা করছে সীমার। ফোনে যদিও কথা হয় প্রায়, তবে ফোনে কথা বলে মনে তৃপ্তি মেলে না ঠিক। সীমা আগ্রহ নিয়ে বলল, জানিস একটু আগে কি হয়েছে? কি? সীমা হাসি হাসি মুখে বলল, সিঙ্গাপুরে আমাকে এখানে নামিয়ে দিতে সরি সিঙ্গাপুরে আমাকে এখানে নামিয়ে দিয়ে দোকানে যাবে। এর আগে আমাকে তো এখানে আসতে দেখেনি। অফিসের সামনে গাড়ি থামিয়ে ভয়ে ভয়ে বলছে তোমাকে এখানে ঢুকতে দিবে তো। সীমার বিয়ে হয়েছে মাস 6 হলো, যদিও বিয়েটা অনেক আগেই হওয়ার কথা ছিল। নানান জটিলতার কারণে দেরি হয়ে গেল। প্রথম জটিলতা ছিল সীমার বাবার অসুস্থতা। হুট করে একদিন তিনি ব্রেন স্ট্রোক করে বসলেন। তিনি সেরে উঠতে উঠতে ছেলে আচমকা বলল, এখন বিয়ে করব না, আগামী কয়েকটা মাস ব্যবসায় মন দিতে হবে। ব্যবসা থেকে ছেলের মনটা যখন আবারও বিয়েতে ফিরল, তখন বেঁকে বসল সীমা। তীক্ষ্ণ স্বরে ঘোষণা করল, আমাকে বিয়ে করলে যে ছেলে ব্যবসায় মন দিতে পারবে না, আমি তাকে বিয়ে করব না। হাজারো জটিলতার অবসান ঘটল 6 মাস আগে। ধুমধাম বিয়ে আয়োজনের মাধ্যমে। নতুন বাড়ি, নতুন পরিবারে মেয়েটা বেশ সুখেই আছে। সুখী মানুষদের চোখে মুখে কোনো প্রকার বিষাদের ছাপ থাকে না। সীমার চোখে মুখেও বিন্দুমাত্র বিষাদ ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। সীমা আবারও ফুর্তির ভঙ্গিতে বলল, আমিও তখন একটু ভাব নিয়ে পড়লাম গেট পর্যন্ত এগিয়ে দিতে। এই অফিসের সবাই তো আমাকে মোটামুটি চেনে। নিচের সিকিউরিটি গার্ড আমাকে দেখে একেবারে ব্যস্ত হয়ে পড়ল। এক লাফ দিয়ে উঠে বলল, আরে সীমা আপা, কতদিন পরে আসলেন। আর এই দৃশ্য দেখে সিঙ্গাপুরি বেচারা থ মেরে গেছে। দুজনে একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। সীমার সঙ্গে হাসির এই মুহূর্তগুলো দারুণ উপভোগ করে ওরা। এই মুহূর্তগুলো তাকে ফিরিয়ে নিয়ে যায় ওই সময়টাতে যখন দুজন একসঙ্গে থাকতো। দিনে রাতে কারণে অকারণে আড্ডায় ডুবে থাকতো। ওরা প্লেটে চামচ নাড়তে নাড়তে স্বাভাবিক গলায় বলল, কেমন লাগছে ম্যারিড লাইফ? ভালোই, একটা নতুন এক্সপেরিয়েন্স হলো বলতে পারিস। যে মানুষগুলো আগে একেবারেই চিনতাম না, তাদের সঙ্গে শেষমেশ মানিয়ে নিতে হলো। আমি ভেবেছিলাম অচেনা মানুষদের সঙ্গে থাকা বুঝি অসম্ভব, কিন্তু এখন দেখি এই অচেনা মানুষগুলোই আমার সব থেকে কাছের। বলেছিলাম না, বিয়ের আগে তুই শুধু শুধু ভয় করছিলি। বিয়ের মাসখানেক আগে সীমাকে জেগে ধরে অজানা এক ভয়। সে নাকি অচেনা মানুষদের সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবে না। ভয়ে ভয়ে বলল, রাস্তায় অচেনা মানুষ লিফলেট বিলি করতে এলেই আমি তাদের এড়িয়ে যাই। আর সেখানে কতগুলো অচেনা মানুষের সঙ্গে থাকা তো অসম্ভব। ওরা যদিও হাজারো বুঝ দিয়ে সেই ভীতি কাটাতে সার্থক হয়েছিল। ওরা আগ্রহ নিয়ে বলল, আচ্ছা সীমা, তোর শ্বশুরবাড়ির লোকেরা কেমন? আছে এরকম। আমার শ্বশুর খুব একটা কথা বলেন না। ছেলে মেয়েদের সঙ্গে যে দু একটা কথা বলেন, তাও ধমকের সুরে। আর সময় সুযোগ পেলে নিজের ঘরে বসেই কাঁচতে থাকেন। তোকেও ধমকায় নাকি? সীমা দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলল, আরে না, আমাকে ধমকানোর সাধ্য কারো নেই। তারপরও শোন, আমার শাশুড়ি একটু বেশিই ভালো মানুষ, যাকে বলে চিনির মতো মিষ্টি। চায়ের কাপে 5-6 চামচ চিনি মিশিয়ে দিলে যেমন লাগে, ওনার স্বভাব ঠিক সেরকম। এই 6 মাসে আমাকে রান্নাঘরের কাছে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। ঘরের কোনো একটা কাজ করতে গেলেই তিনি কোথা থেকে যেন ছুটে এসে বলেন, তুমি গিয়ে রেস্ট নাও মা, আমি করে দিচ্ছি। বাহ, বেশ আদরে আছিস তো তাহলে। সীমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তা আছি, তবে ঝামেলারও শেষ নেই। ওরা অবাক গলায় বলল, এর মধ্যে আবার কি ঝামেলা বাঁধালি? আমি বাধাইনি, বাঁধিয়েছে আমার ননদ। কি ঝামেলা? আমার শ্বশুর শাশুড়ি ঠিক করেছেন ননদের বিয়ে দেবেন। ছেলের খোঁজও নাকি শুরু হয়ে গেছে। এদিকে ননদ আমার কাছে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তার নাকি বয়ফ্রেন্ড আছে। সে কি? সীমা চিন্তিত ভঙ্গিতে বলল, আমার হাতে পায়ে ধরে বলল বাবা মাকে বয়ফ্রেন্ডের কথা জানাতে। আমি তাদের এ কথা কি করে বলি, তাই ভেবে রাতে ঘুম হারাম হচ্ছে। ওরা কৌতূহলী স্বরে বলল, তোরা এত ভয় পাচ্ছিস কেন? ছেলে কিছু করে না নাকি? না না না, ভালোই চাকরি করে। ওরা কি যেন একটা ভেবে বলল, তাহলে আন্টিকে গিয়ে বল তোর সন্ধানে একটা ভালো ছেলে আছে। ছেলেটা যে তোর ননদের বয়ফ্রেন্ড, এ কথা বলা দরকার কি? সীমা প্রশংসার সুরে বলল, আইডিয়াটা খারাপ দিসনি তো। সিনেমা নিয়ে কাজ করতে করতে দিন দিন তোর ক্রিয়েটিভিটি বেড়ে যাচ্ছে। ওরা খানিকটা হেসে বলল,
সীমা, হুম। সবার কথাই তো বললি, কিন্তু তোর সিঙ্গাপুরি? প্রশ্নটা যেন বেশ অন্যমনস্ক করে দিল সীমাকে। এতক্ষণ ঠোঁটে লেগে থাকা হাসি নিমিষেই উধাও হয়ে গেল। বিচিত্র এক চিন্তার জগতে হারিয়ে গেল সে। ওরা উদ্বিগ্ন গলায় বলল। কি রে, সব ঠিকঠাক আছে তো? সীমা ক্লান্ত স্বরে বলল, আমি না তোকে ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় এমন ভালো মানুষ হয় না, আর মাঝে মাঝে মনে হয় লোকটা এত বিরক্তিকর কেন। ওরা আচমকাই খিলখিল করে হেসে উঠল। এই একই পরিস্থিতির মুখোমুখি সেও হয়েছিল। হাজারো দ্বিধাদ্বন্দ্ব কেবল টেনে হিচড়ে বেড়াতো তাকে। সে বুঝতেই পারত না আস্বাদের প্রতি তার অনুভূতিগুলোর অর্থ কী। তবে ওরা জানে এই দ্বিধা ক্ষণস্থায়ী। খুব শীঘ্রই সীমার দ্বিধার মেঘগুলো ঘনীভূত হতে শুরু করবে। সীমা ভ্রু কুচকে বলল, হাসছিস কেন? প্রথম প্রথম এমন কনফিউশনেই থাকবি, পরে দেখবি সব ঠিক হয়ে যায়। সীমা থমথমে গলায় বলল, এমনভাবে বলছিস যেন তোর কাছে অনেক বছরের বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্স আছে। যতটুকু আছে তা থেকেই বলছি। লাঞ্চ শেষে সীমা আবারও এসে বসলো ওরার অফিসে। একটু পরেই মিটিংয়ে ঢুকবে ওরা। সীমাকে নিতেও চলে আসবে তার সিঙ্গাপুরি। শেষের এই সময়টুকু কাজে লাগিয়ে আড্ডায় মেতে উঠেছে দুজনে। আড্ডার এক ফাঁকে ওরা বলে উঠল, আয় তোকে আর সাথে নতুন সিনেমার ট্রেলার দেখাই। সীমার আগ্রহের কমতি রইল না। যাই হয়ে যাক না কেন, সে এখনো আরশাদের 1 নম্বর ভক্ত। সীমা উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ, সিনেমার শুটিং হচ্ছে, সেটার ট্রেইলার। না গাধা, শুটিং শেষ না হলে ট্রেলার আসবে কোত্থেকে? গত মাসে যে সিনেমাটার শুটিং শেষ হলো না, সেটা ট্রেলার। সিনেমার ট্রেলার মুক্তির আগে সাধারণ দর্শক দেখতে পায় না। ওরার বদলতে পুরো দেশের আগে ট্রেলারটা দেখে নেওয়া সৌভাগ্য হলো সীমার। তার মধ্যে আনন্দ উত্তেজনার কোনো অভাব রইল না। ট্রেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সীমা আনন্দে আত্মহারা হয়ে আশ্চর্য গলায় বলল, অসাধারণ, তুই তো আমার এক্সাইটমেন্ট বাড়িয়ে দিলি রে। ওরা এখন রিলিজের আগ পর্যন্ত আমার ঘুমই আসবে না। ওরা মিষ্টি একটা হাসি হেসে বলল, এতদিন না ঘুমিয়ে থাকবি? এটা তো কোনো কাজের কথা নয়। ট্রেলার রিলিজের আগে যেমন দেখালাম, সিনেমা রিলিজের আগেও তেমনি দেখিয়ে দিব। সত্যি, ওরা ইউ আর দ্য বেস্ট। ওরা ল্যাপটপে কি যেন নিয়ে ব্যস্ত হয়ে উঠল। হুট করে একটা প্রশ্ন উকি দিল সীমার মনে। সীমা বুঝতে পারছে না প্রশ্নটা করা ঠিক হবে কিনা। ঠিক না হবার কি আছে? ওরা কি তার দূরের কেউ? তার সঙ্গে আবার ফর্মালিটি কিসের? এই ওরা ল্যাপটপের দিক থেকে চোখ না সরিয়ে বলল, হুম? সীমা নিঃসংকোচে বলল। তোর মধ্যে কোনো জেলাসি কাজ করে না? ওরা অবাক গলায় বলল, জেলাসি কেন? এই যে আরশাদ ভাইয়া সিনেমার পর্দায় নায়িকাদের সঙ্গে রোমান্স করে, এসব দৃশ্য দেখে তুই জেলাস হস না? কয়েক মুহূর্ত সীমার দিকে তাকিয়ে রইল ওরা, যেন তার প্রশ্নটার অর্থ ওরা বুঝতে পারছে না। মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেই অর্থ উদ্ধার করতে পারবে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ওরা সহজ সাবলীল ভঙ্গিতে হেসে উঠল। সীমা ভ্রু কুচকে বলল, হাসছিস কেন? আমি কি হাসির কোনো কথা বললাম? সিঙ্গাপুরের সঙ্গে আমার কোনো রকম বন্ডিং তৈরি হয়নি, তবু যদি তাকে দেখতাম অন্য মেয়েদের সঙ্গে রোমান্স করতে, তাহলে তো আমার শরীরে সব রক্ত টকবক করে ফুটে উঠত। আর সেখানে তুই তো ভাইয়াকে এত ভালোবাসিস, তোর খারাপ লাগে না? একদমই না। কেন? ওরা সুন্দর করে গুছিয়ে বলল, কারণ আরশাদ একজন অ্যাক্টর হিসেবে এসে তার কাজের অংশ। তাছাড়া আমার সাথে বিয়ের আগেও তো পর্দায় রোমান্স করতো। সিনেমার পর্দায় আমরা যাকে রোমান্স করতে দেখি, সে তো আর সত্যিকারের আরশাদ নয়, কোনো একটা গল্পের চরিত্র। আচ্ছা, মানলাম স্ক্রিনের চরিত্র রোম্যান্স করেছে, আরশাদ ভাইয়া নয়, কিন্তু শুটিং সেটে তো সর্বক্ষণ নায়িকাদের তার আশেপাশে মাছির মতো ঘুরঘুর করে। সেখানে তুই চাইলে তাকে দেখতে পারিস না, যেখানে তুই চাইলে তাকে দেখতে পারিস না, সেখানে ওই নায়িকাগুলো দিনভর চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। এতে জেলাস হোস না? ওরা আবারও একগাল হেসে বলল। না রে বাবা। সীমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি করে সম্ভব? আমি কাকে বিয়ে করেছি জানিস? জানাবো না কেন? ওরা ঝলমলে গলায় বলল, সুপারস্টার আরশাদ হককে। এই দেশে এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে কিনা জীবনে অন্তত একবার তার উপর ক্রাশ খায়নি। কয়েকজনের উপরে জেলাস হবে বল? মেয়েরা ওকে পছন্দ করবেই, কিন্তু তাদের ভাগ্য এতটাও ভালো নয় যে আরশাদও তাদের পছন্দ করবে। সারাদিন যতই নায়িকাদের আশেপাশে থাকুক না কেন, দিন শেষে তো আমার কাছেই ফিরে আসা তার। অফিসের কাজ সেরে সন্ধ্যার আগে আগে কথাকে নিয়ে বাড়ি ফিরে এলো। আরশাদকে দেওয়া কথা অনুযায়ী আজ ওরা বিন্দুমাত্র কাজের চাপ নেয়নি। সময় মতো সবগুলো ওষুধ খেয়েছে। বাড়ি এসে কথা আর পড়তে বসলো না। ওরার সঙ্গে অফিসে গেলেই বেচারি ক্লান্ত হয়ে পড়ে।
আজ তাই আগে আগে ঘুমিয়ে পড়ল। ওদিকে অরাত জেগে রইল তার কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায়। না খেয়ে অপেক্ষা করার উপায় নেই, তাহলে অরার 12টা বাজিয়ে দেবে আরশাদ। তাই নিজে ডিনার করে এসে বিছানায় বসে একটা বই পড়ছে ওরা। আরশাদ তো বলে তার জন্য অপেক্ষা করে জেগে না থাকতে। বেশি রাত পর্যন্ত জেগে থাকলে শরীর খারাপ হবে, তবুও সেই বারণ পরোয়া না করে জেগে রইল ওরা। বইয়ের মাঝে এতটাই ডুবে রইল যে চারপাশে কোনো দিকে তার খেয়াল রইল না। ওরা ধ্যানভঙ্গ হলো ঘরের দরজা খোলার শব্দে। ওরা চোখ তুলে তাকালো, দেখা পেল তার কাঙ্ক্ষিত মানুষটার সেই চিরচেনা শান্ত মুখ, তার ঠোঁটে লেগে থাকা মোহনীয় হাসি। ওরা বইটা বিছানার উপর ফেলে ব্যস্ত গলায় বলল, আরশাদ, কলিং বেল বাজালে না কেন? আরশাদ ঘরের ভিতর ঢুকতে ঢুকতে শান্ত ভঙ্গিতে বলল, কলিং বেল বাজাতে দিতে তুমি ছুটে যেতে, দরজা খুলতে। হ্যাঁ যেতাম, সমস্যা কোথায়? উফ ওরা, বলছি না, যত সম্ভব কম ছোটাছুটি করবে। ওরা কিছু একটা বলতে যাবে তার আগে আরশাদ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার আচমকে এমন কাণ্ডে যেন বরফের ন্যায় জমে গেল ওরা। আরশাদকে কাছে পেলেই তার পৃথিবীটা যেন হাজারো রঙে সেজে ওঠে। মনের মাঝে হাজারো প্রজাপতি উড়ে বেড়ায়। এমন কেন ছেলেটা? আরশাদের চুলের মাঝে হাত বুলিয়ে দিয়ে ওরা বলল, টায়ার্ড? অরার কোলে মুখ লুকিয়ে আরশাদ বলল। প্রচণ্ড। ওরা নিঃশব্দে হাত বুলিয়ে দিতে লাগলো আরশাদের চুলে। নীরবতার মাঝেই কেটে গেল কয়েক মুহূর্ত, তাদের চিরচেনা প্রশান্তিময় নীরবতা। আচমকা অরার কোল থেকে মাথা তুলে আরশাদ বলল, তোমার কষ্ট হচ্ছে? না। আরশাদ আর কথা না বাড়ি উঠে বসলো। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, আহা, উঠে গেলে কেন? তোমার কষ্ট হবে তো। ওরা গোমরা মুখে তাকিয়ে রইল আরশাদের দিকে। সবকিছুতে এই ছেলেটার একটু বেশি বাড়াবাড়ি। ওরা হ্যাঁ? একটা সিক্রেট শুনবে? নিমিষে ওরা ঠোঁট ফুটে উঠল প্রচ্ছন্ন একটা হাসি। নানা পরিস্থিতিতে নানা মানুষের সামনে হাসতে হয় তাকে, তবে এই হাসির জাত আলাদা। এই হাসিটা দেখার সৌভাগ্য আরশাদ ছাড়া পৃথিবীতে কারোরই নেই। ওরা সেই হাসিটা হেসেই বলল, না শুনে আর উপায় কি? আরশাদ ঠিক ওরার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার পাওয়ার হাউস। দিনভর যতই ক্লান্ত থাকি না কেন, তোমার কাছে এলেই আমার সমস্ত ক্লান্তি দূর হয়েছে। দুশ্চিন্তা ক্রমেই বেড়ে যাচ্ছে অরার মাঝে। সামনে বিশাল স্ক্রিনে সিনেমা চলছে, অথচ তার চোখ দুটো বারবার গিয়ে পড়ছে আরশাদের উপরে। অন্ধকারের জন্য কিনা কে জানে আরশাদের মুখভঙ্গি ঠিক বোঝা যাচ্ছে না। সিনেমাটা তার পছন্দ হচ্ছে তো? চাপা এক সংশয় কাজ করছে অরার মাঝে, যদিও আরশাদের চোখ দুটো স্থির হয়ে আছে স্ক্রিনের দিকে। আজকে কে ফিল্মসের ব্যানারে নির্মিত নতুন সিনেমা নক্ষত্রের প্রিভিউ করছে আরশাদ। প্রিভিউতে সাধারণত খুব বেশি মানুষ থাকে না। আরশাদ, অরা এবং কে ফিল্মসের ক্রিয়েটিভ টিমের সদস্যরা, এমনকি সিনেমার পরিচালককেও ডাকা হয় না। কেয়া হাবিব এবং জুথি ক্রিয়েটিভ টিমের প্রথম সারির সদস্য। এরা সকলেই যেন অরার ছোট ভাই বোনের মতো। এছাড়াও আরও অনেক মানুষ কাজ করছে এই টিমে। এদের মূল লক্ষ্য একটা সিনেমার গল্প ও চিত্রনাট্যের মান যেন সর্বোচ্চ মানসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা। সিনেমার গল্প নির্ধারণে এই ক্রিয়েটিভ টিমের মতামতকে গুরুত্ব নিয়ে বিবেচনা করে ওরা। তবে নক্ষত্রের বেলায় ঘটেছে ব্যতিক্রম। এই সিনেমার গল্পটা সম্পূর্ণই ওরার নিজের পছন্দ করা, কারোর বিন্দুমাত্র সাহায্য সে নেয়নি। এছাড়াও সিনেমার বড় বড় কয়েকটা সিদ্ধান্ত সে একাই নিয়েছে, এই জন্যে তার ভয়টা আজ একটু বেশি। অবশ্য ভয়ের কোনো কারণ নেই, অর্ধেক সিনেমা শেষ হয়েছে, এখন পর্যন্ত কোনো খুঁত তার চোখে পড়েনি। এতটা আত্মবিশ্বাসী হওয়াও ঠিক নয়। আমাদের সব থেকে কাছের জিনিসের খুঁতগুলো আমাদেরই চোখ এড়িয়ে যায়। সিনেমা শেষ হলো, স্ক্রিনে ভেসে উঠল এন্ড টাইটেল। ওরা আরশাদের দিকে তাকিয়ে উদ্গ্রীব গলায় বলল, কেমন হয়েছে? তোমার পছন্দ হয়েছে না? বেশ অনেকটা সময় চুপ করে রইল আরশাদ। তার দেখা দেখি যেন এই ঘরের সকলে মৌনব্রত পালনে ঝাঁপিয়ে পড়ল। আরশাদকে দেখে মনে হচ্ছে যেন গভীর কোনো চিন্তায় ব্যস্ত তার মস্তিষ্ক। ওরা আবারও বলল, আরশাদ। আরশাদ থমথমে গলায় বলল, আই এম ডিসঅ্যাপয়েন্টেড। মনে মনে যেন প্রবল এক ধাক্কা খেল ওরা। সে আশা করেছিল সিনেমা শেষ হবার সঙ্গে সঙ্গে আরশাদ হয়তো প্রশংসায় ভাসিয়ে ফেলবে সিনেমাটিকে। আরশাদ যে একেবারে বিপরীত প্রতিক্রিয়া দিবে এটা ছিল তার ধারণারও বাইরে। ওরা হতবাক গলায় বলল, ডিসঅ্যাপয়েন্টেড কেন? আরশাদ গম্ভীর ভঙ্গিতে বলল, গল্প কি পছন্দ করেছে এই সিনেমা তুমি? ওরা থতমত খেয়ে বলল, হ্যাঁ। তোমার মনে হয় এটাকে ফিল্মের স্ট্যান্ডার্ড গল্প বলে? ওরা ভেবে পাচ্ছে না গল্পের সমস্যা কোথায়। কে ফিল্মস বরাবরই থ্রিলার গল্প পছন্দ করে। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তো গল্পটা ভালোই। দুই বোনের গল্প, সেবা এবং মেধা। হাজারো প্রতিকূলতার মাঝে দুই বোনের বেড়ে ওঠা। বাবা একেবারে ছোটবেলায় মারা যাওয়ায় মা আবারও বিয়ে করেন। সৎ বাবার সংসারে কোনো মতে বেড়ে ওঠে তারা। একটা পর্যায়ে কিভাবে যেন সেবার প্রেম হয়ে গেল ধনবান ব্যবসায়ী রেহানের সঙ্গে।
রেহানকে সে সত্যিকার অর্থে ভালোবাসেনি। তার মূল উদ্দেশ্য ছিল রেহানের সম্পত্তিতে নিজের নামটা স্থায়ী করা। রেহান বোধহয় সত্যিই ভালোবেসে ফেলেছিল তাকে, তাই হুট করে একদিন কাউকে না জানি তারা বিয়ে করে ফেলে। ওদিকে তাদের সৎ বাবা স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডায় চলে যাচ্ছেন, তাই মেধাকে নিজের সংসারে জায়গা দিতে বাধ্য হলো সেবা। এই দুই বোনের মধ্যে সম্পর্ক যে খুব ভালো এমনটা নয়, দিনে খুব কম কথাই হয় তাদের মাঝে। সবকিছু ভালোই যাচ্ছিল। আচমকা একদিন বাড়িতে নতুন অতিথির আবির্ভাব ঘটে, রেহানের মামা ইউসুফ সাহেব। তিনি নাকি কয়েক মাস এখানেই থাকবেন। নতুন অতিথির আগমনে সেবার বিরক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। তবে রেহানের মন জুগিয়ে চলার জন্য ওপরে ওপরে সে মামার যত্নে কোনো ত্রুটি রাখল না। 1 মাস পেরিয়ে গেল। হঠাৎ একদিন রাত 12টা পেরিয়ে গেছে, অথচ রেহান এখনো বাড়ি ফিরছে না। দুশ্চিন্তায় অস্থির সেবার ঘুম হারাম হয়ে গেল। রেহানকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না। শেষ রাতের দিকে খবর এলো রেহানের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেবা মেধা আর মামাকে নিয়ে ছুটে গেল সেখানে, তবে তারা হয়তো একটু বেশি দেরি করে ফেলেছিল। ততক্ষণে রেহানকে মৃত ঘোষণা করেছে ডাক্তার। কান্নায় ভেঙে পড়ল সেবা। ততদিনে হয়তো সে সত্যিই ভালোবেসে ফেলেছিল রেহানকে। পুলিশ পরদিন রেহানের গাড়ি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে গাড়িটা আগে থেকেই ব্রেক ফেল করে রাখা হয়েছিল। তার মানে কেউ ইচ্ছাকৃতভাবে রেহানকে খুন করে অ্যাক্সিডেন্ট নামে চালিয়ে দিতে চাইছে। স্বাভাবিকভাবে পুলিশের সন্দেহের তীর গিয়ে পড়ল সেবার উপরে। মধ্যবিত্ত ঘরের মেয়ে সম্পত্তি লোভে রেহানকে খুন করলেও করতে পারে। পুলিশের তদন্ত চলছে, এরই মাঝে সকলকে অবাক করে আরেকটি তথ্য সামনে আসে। সেবাদের ছাদের চিলেকোঠায় নাকি পাওয়া গেছে ইউসুফ সাহেবের মৃতদেহ। মাথায় ভারী আঘাতের চিহ্ন। পুলিশের সন্দেহ দুই বোনের উপরেই এখন সমান। এর মাঝে অনেক ঝামেলা হয়। সেবাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে চাপ প্রয়োগ করতে থাকে। মেধা তার এক বন্ধুর সঙ্গে ঢাকার বাইরে পালিয়ে যায়, যদিও পুলিশ ঠিকই খুঁজে বের করে তাকে। শেষে এসে পুলিশ আসল সত্যিটা উদ্ধার করতে সক্ষম হয়। রেহানের সম্পত্তির উপর বরাবরই সেবার লোভ থাকলেও খুনটা সে করেনি, করেছে মেধা। রেহান অনেকদিন যাবৎ তাকে কুপ্রস্তাব দিচ্ছিল। মেধা প্রত্যেকবারই ফিরিয়ে দিয়েছে সে প্রস্তাব। এক পর্যায়ে নাকি হুমকি ধামকি শুরু করে রেহান। মেধা রাজি না হলে তাকে জোর করবে, এই জাতীয় হুমকি। একবার তো রেহান সব সীমা অতিক্রম করে মধ্যরাতে মেধার ঘরে ঢুকে পড়ে। বহু কষ্টে তার হাত থেকে নিজেকে রক্ষা করে মেধা। মেধা চাইলেই পারত এই বাড়ি ছেড়ে চলে যেতে, খুন করার কোনো প্রয়োজন ছিল না তার। তবে এ বাড়ি ছেড়ে সে কোথায় যাবে? এই এত বড় শহরে তার জন্য কোনো জায়গা তো নেই। এখন প্রশ্ন আসতে পারে, ইউসুফ সাহেবের খুনটাও তাহলে মেধা করেছে? না, তিনি খুন হয়েছেন সেবার হাতে নিতান্তই রাগের বশে, প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষায়। সেবার মনে দৃঢ় ধারণা জন্মে গিয়েছিল সে মামাই খুন করেছে রেহানকে। গল্পটা খারাপ কি? এই স্ট্যান্ডার্ডদের থ্রিলার সিনেমা তো এতদিন যাবৎ নির্মাণ করে আসছে কে ফিল্মস। আরশাদ হতাশ গলায় বলল, গল্পের মধ্যে তবুও ডেপথ ছিল, কিন্তু গল্পটাই তো স্ক্রিনে ফুটে উঠল না। সাসপেন্স ক্রিয়েট করতে গিয়ে 1000টা পেজ লেগে গেছে। এমন বাজে স্ক্রিন প্লে তুমি কীভাবে অ্যাপ্রুভ করলে? স্ক্রিন প্লে হলো সিনেমা, চিত্রনাট্য। কোন দৃশ্যের পর কোন দৃশ্য আসবে তার একটা তালিকা। ওরা নিচু গলায় বলল, আমি ভেবেছি এই স্ক্রিন প্লেটা পর্দায় ভালো লাগবে। আরশাদ ভ্রুকুচকে বলল, তুমি ভাবলেও তো হবে না, ওরা 9 মাস ধরে কাজ চলছে এই সিনেমার উপর। এত হাই বাজেট দেওয়া হলো, গল্প যদি ঠিক না থাকে তাহলে ইনভেস্ট করে লাভ কী হলো? ওরা চুপ করে রইল। গল্পটা কি এতটাই খারাপ? তার পছন্দে কি তাহলে ভুল ছিল? আমি শিওর এই সিনেমায় 1 সপ্তাহ চলবে না। আর আমার প্রোডাকশন হাউসের সিনেমা মাত্র 1 সপ্তাহ হলে চলছে, এটা তো আমি মেনে নেব না। তার থেকে ভালো সিনেমাটাকে রিলিজ দেওয়ার দরকার নেই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে প্রিভিউ রুম থেকে বেরিয়ে গেল আরশাদ। গভীর চিন্তার মাঝে ডুব দিল ওরা। তার পছন্দ করা গল্পের আগেও খুঁত খুঁজে পেয়েছিল আরশাদ, তবে সে সময় তার দোষের ভাগিদার ছিল। আজ কেউ নেই। এই গল্প, এই চিত্রনাট্য সবই ওরার একার পছন্দ করা। ওরা চিন্তিত ভঙ্গিতে বলল, সমস্যাটা কোথায় কিছুই তো বুঝতে পারছি না। যুধিয়া ওরা চিন্তায় তাল মিলিয়ে বলল, স্যার তো স্পেসিফিক্যালি কিছু বলেও গেল না, শুধু বললেন স্ক্রিন প্লেতে সমস্যা। একটা সিনেমার স্ক্রিন প্লে পুরোপুরি বদলে দেওয়া সম্ভব নাকি আজব? হাবিব ভয়ে ভয়ে বলল, ম্যাম, আমার মনে হয় স্যারের ক্লাইম্যাক্সটা পছন্দ হয়নি। ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্লাইম্যাক্স পছন্দ না হয়ে পারে, ক্লাইম্যাক্সটাই তো গল্পের প্রাণ। প্রিভিউ সেরে আরশাদ অ্যাকাউন্টেন্টের সঙ্গে মিটিংয়ে বসলো। সেই মিটিংয়ে ওরাকে থাকতেই হবে এমন কোনো কথাই নেই। নিজের কাজেও মন বসছে না। ওরা ছোট ছোট পা ফেলে ছাদে চলে গেল। অফিসের মধ্যে থেকে থেকে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু খোলা হাওয়ার প্রয়োজন। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে রইল ওরা। সিনেমাটার মধ্যে ভুল কি আছে? এখনও ভুলগুলো চিহ্নিত করতে পারছে না সে। অথচ এটা তো কোনো ভালো সিইওর লক্ষণ নয়। একজন ভালো সিইও অচিরেই নিজের ভুলগুলোকে চিহ্নিত করতে পারে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
অরার এলোমেলো চিন্তায় ছেদ পড়ল কারো স্পর্শে। আচমকা ছাদে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরশাদ। এক মুহূর্ত অপচয় না করে মুখ ডুবিয়ে দিয়েছে অরার চুলের মাঝে। নিমিষে একরাশ মুগ্ধতা আর প্রশান্তি খেলে গেল অরার সমস্ত শরীরে। আরশাদ মোহনীয় গলায় বলল, বাসা যাবে না? অরা অভিমানী স্বরে বলল। এতগুলো মানুষের সামনে আমার ঝাড়ি মেরে এখন আবার আহ্লাদ দেখাচ্ছে। আরশাদ অরাকে তার দিকে ঘুরিয়ে সুন্দর একটা হাসি হেসে বলল। খুব বেশি রাগ করছো? অরা চুপ করে রইল। আরশাদ হাসি হাসি গলাতেই বলল, রাগ করার কি আছে? তাই তো বুঝলাম না। আমি তো আমার বউকে ঝাড়ি মারিনি। মেরেছি আমার কোম্পানি সিইওকে। তুমিও তোমার হাজব্যান্ডের কাছে ঝাড়ি খাওনি, ঝাড়ি খেয়েছো তোমার বসের কাছে। জীবনটাকে সিনেমা পেয়েছো যে এক একজন আলাদা আলাদা চরিত্রে থাকবে? জীবনটা সিনেমা না হলেও সবার কিন্তু আলাদা আলাদা রোল আছে। ওরা তোমাকে সেই রোলগুলো মিলিয়ে ফেললে চলবে না। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে অরা বলল, আচ্ছা আরশাদ, তোমার কি সিনেমাটা একেবারেই পছন্দ হয়নি? একেবারে যে পছন্দ হয়নি তা না, তবে অনেক ক্ষুধ আছে। অরা ব্যাকুল কণ্ঠে বলল, ধরিয়ে দাও খুদগুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে ভেতরে চলো। এখানেই থাকি না প্লিজ, সারাদিন বসে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। সাধারণত অরার এমন অন্যায় আবদারে সায় দেয় না আরশাদ। তবে আজ এক বিচিত্র মায়া খেলে বেড়াচ্ছে মেয়েটার চোখে মুখে। সে মায়ের কাছে পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। আরশাদ গুছিয়ে বলতে লাগলো, আগেই বলেছি গল্পটা একেবারে খারাপ নয়। খারাপ হলো তোমার স্ক্রিন প্লেতে কোনো প্লট টুইস্ট নেই, কোনো মিস্টেক নেই। দেখে মনেই হয় না কোনো থ্রিলার সিনেমা দেখছি। আর তাছাড়া ক্লাইম্যাক্সও যাতা, দুটো খুন দুজন করলো। আমার তো এই ব্যাপারটাই ভালো লেগেছে। দর্শক ভাববে কোনো একজন খুনগুলো করেছে, কিন্তু যখন দেখবে দুজনেই খুনি তখন নিশ্চয়ই অবাক হবে। হবে না, ওরা বরং আরও বিরক্ত হবে। দেখো, দর্শক যখন থ্রিলার সিনেমা দেখে তখন মনের অজান্তে তারা সিনেমার শুরু থেকে একজনকে সাপোর্ট করে আর একজনকে ঘৃণা করে। তারা যাকে সাপোর্ট করে সেই যদি শেষমেশ খুনি হয় তাহলে তাদের কাছে মজা লাগবে। কিন্তু এখানে দুজনেই খুনি। সিনেমা শেষে তাদের মনে ভালো অনুভূতি থাকবে না, খারাপ অনুভূতি থেকে যাবে। কিছুই বুঝতে পারছি না। আরশাদ অরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন কিছু বোঝাতে হবে না, বাসায় গিয়ে রেস্ট নাও। আর কালকে স্ক্রিপ্ট আর ডিরেক্টরকে আসতে বলো, আমি নিজে ওদের সাথে বসবো। অরা শুকনো মুখে বলল, রিশুট করতে হবে? রিশুট তো করতেই হবে। রিশুট একটা সিনেমার জন্য সুখকর খবর নয়। কে ফিল্মসের ইতিহাসে খুব কম সিনেমায় আছে সেগুলো নতুন করে দৃশ্য ধারণ করা হয়েছে। নক্ষত্র সেই তালিকায় নতুন নাম। অরার খারাপ একটু বেশিই লাগছে, কারণ এই সিনেমার থেকে তার আশাটাও ছিল বেশি। তার ধারণা ছিল প্রথম দর্শনেই পছন্দ করবে আরশাদ, সেন্সর বোর্ডও প্রশংসিত হবে। অথচ বাস্তবটা একেবারেই ব্যতিক্রম। দীর্ঘদিন ব্যর্থতার সম্মুখীন না হতে হতে ওরা যেন ভুলেই গেছে এর স্বাদ আজ পাচ্ছে, এবং সেই তিক্ত স্বাদ ভালোই ভোগাচ্ছে তাকে। বাড়ি ফিরে আরশাদ বেশ অনেকটা সময় দিল কথাকে। মেয়েটা আজকাল কেবলই মোবাইল ফোনের মাঝে ডুবে থাকে। বাচ্চাদের মোবাইল আসক্তি কমাবার উপায় কি কে জানে। কথার কাছ থেকে মোবাইল নিতে গেলে সে এক এক করে বর্ষণ করতে থাকে হাজারটা অজুহাতের। বাবু এসে গেলে হয়তো কথার এই আসক্তি কমবে। স্কুল থেকে ফেরার পর থেকে বেচারি একা, তার কোনো খেলার সঙ্গী নেই। বাবু এলে তো তাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে কথাকে। আজ বাবাকে পেয়ে যদিও মোবাইলটা নিজে থেকেই দূরে সরিয়ে রেখেছে। বসার ঘরে সোফায় কথা আরশাদের কোলে বসে এলোমেলোভাবে গল্প করেই যাচ্ছে। তার স্কুলের গল্প, কার্টুনের গল্প, গল্পের কোনো কমতিই নেই তার কাছে। পাশের সোফায় বসে চিন্তিত ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে আছে ওরা। তার চোখে মুখে যেন একখণ্ড কালো মেঘ দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। কোনো কিছুতেই মন বসছে না। মাথায় কেবল একটাই চিন্তা, এত বড় একটা ভুল সে কি করে করলো। আরশাদের চোখ দুটো মনের অজান্তে গিয়ে পড়ল পাশে বসে থাকা চিন্তিত মুখটার দিকে। উদ্বেগের প্রবল ঢেউ খেলে গেল তার মাঝে। এই মেয়েটার চোখে মুখে দুশ্চিন্তা মানায় না। আরশাদ উদ্বিগ্ন গলায় বলল, কি ব্যাপার ওরা? বাসায় আসার পর থেকে মুখ গোমরা করে বসে আছো? ওরা কিছু একটা বলতে যাবে তার আগেই কথা আগ্রহ নিয়ে বলল, বাবা জানো, আমাদের ক্লাসের মিস বোকলে আমার ফ্রেন্ডরা ওরার মতন মুখ কোমড়া করে থাকে। কথার এই কথাটাই আরশাদ এবং ওরা দুজনেই হেসে ফেলল। আরশাদ মজার ছলে বলল, শুধু তোর ফ্রেন্ডদেরকে বকবে, তোকে বকবে না? আমাকে বকবে কেন? আমি তো গুড গার্ল। আচ্ছা ওরা, তোমাকেও কি কেউ বকেছে? অরার হয়ে আরশাদ উত্তরটা দিয়ে দিল, বকেছে হয়তো। কে হবে কোনো বদ? তুই কার্টুন দেখতো? কথার মন চলে গেল টিভির স্ক্রিনে ভেসে ওঠা কার্টুনের দৃশ্যে।
আরশাদ কথাকে সোফায় রেখে পাশে সোফায় গিয়ে বসলো। এক হাতে অরাকে বুকে জড়িয়ে ধরে বলল। এখন এই ব্যাপারটা নিয়ে রাগ করে আসো? অরা হালকা গলায় বলল। আরে ধুর, ওটা আবার রাগ করার মতো কোনো বিষয় হলো নাকি? তাহলে তাহলে কি? তাহলে মুখ গোমড়া করে আছো কেন? ভাবছি। কি ভাবছো? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অরা শুকনো গলায় বলল। আরশাদ, তোমার কি মনে হয় আমি এত বড় একটা পজিশনের যোগ্য? দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরশাদ বিরক্ত গলায় বলল। আবার শুরু করলে? অরা নিজের যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে বলল। না, তুমি নিজেই একবার ভেবে দেখো, আমার একার কোনো ক্যাপাবিলিটি নেই। এই প্রথম আমি একটা গল্প পছন্দ করলাম, নিজে ইনভলভ থেকে একটা সিনেমাকে দাঁড় করালাম, কিন্তু এই প্রথম মানে? এর আগেও তো কে ফিল্মসের প্রত্যেকটা সিনেমার গল্প তুমিই পছন্দ করেছো। প্রত্যেকবার আমার সাথে ক্রিয়েটিভ টিম থাকে, একটা গল্প পছন্দ করার আগে আমি ওদের সবার মতামত নেই, তোমার হেল্প নেই, কিন্তু এবার আমি কারো হেল্প নেইনি, শুধুমাত্র নিজে পছন্দ করেছি। স্ক্রিন প্লেটাও আমি একাই অ্যাপ্রুভ করেছি, সেটাও ভুল। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল। তোমাকে একা সব কাজ করতে হবে কেন? ওরা প্রত্যেকটা সেকশনে দক্ষ টিম আছে তোমার। অরা ব্যর্থ ভঙ্গিতে বলল। নিজেকে টেস্ট করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমার একার ডিসিশনটাই হয়তো যথেষ্ট। একটা কোম্পানি কখনো একটা সিএর উপর নির্ভর করে দাঁড়াতে পারে না। ওরা কোম্পানি মানেই তো টিম ওয়ার্ক। না, তাছাড়া বলতো তুমি এর আগেও করেছো। একটা মানুষের প্রত্যেকবার সঠিক সিদ্ধান্ত নেবে, এটা সম্ভব নাকি? অরা পরাজিত ভঙ্গিতে বলল। আরশাদ, আমার মনে হয় আমি এত বড় একটা কোম্পানি সিইও হওয়ার যোগ্য নই। আরশাদ তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল। ওরা 2.5 বছর ধরে একা হাতে পুরো কোম্পানিটা সামলাচ্ছ তুমি। কত ব্যবসা সফল সিনেমা এসেছে তোমার হাত ধরে। এত সফলের মাঝে ছোট্ট একটা ব্যর্থতা এলো। ব্যর্থতা তো আসবেই না, এলে তুমি শিখবে কি করে? সাফল্যের আসল মজাটা বুঝবে কিভাবে? তাই বলে এতটা ভেঙে পড়তে হবে? অরা চুপ করে রইল। আরশাদের বলা প্রতিটা শব্দ সত্য। ব্যর্থতা আছে বলেই তো সফলতা এতটা সুন্দর। জীবনের কোনো না কোনো পর্যায়ে সকলেই ব্যর্থ হয়, তবু যেন এই ব্যর্থতাটা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে অরার। আরশাদ অতীতে ফিরে গিয়ে বলল। 2.5 বছর আগে যখন ঘোষণা দিলাম প্রোডাকশন হাউস খুলতে যাচ্ছে, আমার কোম্পানি ম্যানেজার তুমি, তখন অনেকেই প্রশ্ন করছিল তোমাকে কেন সিও বানালাম। আমার তো উচিত ছিল আরও এক্সপিরিয়েন্স কাউকে সিও করা। সেটাই তো আমারও মনে হয়। অরাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরশাদ বলল। কথা শেষ করতে দাও। ওরা আবারও চুপ মেরে গেল অরা। আরশাদ তার মোহনীয় কণ্ঠে সুন্দর করে গুছিয়ে বলল কথাগুলো। যখন আমার ম্যানেজার ছিলে তখন দেখি তোমার ডেডিকেশন আমাকে মুগ্ধ করে। আমার টিমে মোটামুটি সবাই ফাঁকিবাজি টাইপের, একমাত্র তুমি ছোট বড় প্রত্যেকটা কাজ গুরুত্বের সাথে করতে। তখন থেকে তোমার উপর একটা ভরসা জন্মে গিয়েছে। একটা ব্যাপারে কেবল অবাক করতো আমাকে, ঢাকার বাইরে হাজার প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা একটা মেয়ে কীভাবে নিজেকে কাজের পরিবেশে এত খাপ খাইয়ে নে। আমি জানতাম এই নতুন দায়িত্বটাকে বিন্দুমাত্র অবহেলা করবে না তুমি। আমি মনে করি বড় কোম্পানির সিও হলেও এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, প্রয়োজন ডেডিকেশনের। আরশাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। তার চোখ জুড়ে ছলছল করছে অবাধ্য অশ্রুগুলো। এই মানুষটা কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দেয় না তাকে, পরম যত্নে আগলে রেখে সাহস যোগায়। আরশাদের বুকে মাথা রেখে অড়া অন্যরকম গলায় বলল। ভাগ্যিস তুমি ছিলে, না হলে কি যে হতো আমার। মসৃণ হাসি হেসে আরশাদ বলল। না থেকে আর উপায় কি? দুপুরে রোদটাকে আজ একটু বেশি অসহনীয় বলে মনে হচ্ছে। অরার বিশাল এই কেবিনের এক পাশটা কাছে ঘেরা, কাজ ভেদ করে তীক্ষ্ণ এক ফালি রোদ এসে পড়েছে তার মুখের উপরে। উঠে গিয়ে স্ক্রিন টেনে দিয়ে এলেই হয়, তবে অরার আলসেমি তাকে বারবার বাধা দিচ্ছে। বসে বসে কাজ করার মাঝে তার আলসেমি অনুভূত হয় না, যত আলসেমি সব শারীরিক কাজে। এই যেমন সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, নাস্তা করতে ইচ্ছা করে না, অফিসে আসতে ইচ্ছা করে না। শরীরটাকে কোনো মতে টেনে হিচড়ে অফিসে এনে নিজের কেবিনে বসতে পারলে দিনের প্রথম ধাপের আলসেমি মোটামুটি শেষ। দ্বিতীয় ধাপের আলসেমি শুরু হয় অফিসের সব কাজ শেষে। অরার তখন ইচ্ছে হয় কেবল নিজের ডেস্কে বসে থাকতে। আলসেমি জিনিসটা কোনো কালই অরার মাঝে ছিল না। সে বেশ বুঝতে পারছে একটু একটু করে তার মধ্যে কে এই বদভ্যাস গড়ে তুলছে। তার মাঝে লুকিয়ে থাকা ওই ছোট্ট সুপারস্টার। অরার প্রেগন্যান্সির এখন 2.5 মাস চলছে। ডাক্তারেরা মাসে এই হিসাব করেন না, করেন সপ্তাহে, কারণ প্রতি সপ্তাহে বাবুর মধ্যে কোনো না কোনো পরিবর্তন আসে। সেই হিসাবে অরা অবস্থান করছে 10ম সপ্তাহে।
এই সময় বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর গঠন হয়ে যায়, তবে সেগুলো এখনও কাজ করতে পারে না। অরার ভাবতেই অবাক লাগে সে নাকি মা হতে যাচ্ছে। মা শব্দটিকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য হাজারটা শব্দ যথেষ্ট নয়। অরার মনে একটাই ভয়, সে কি পারবে ভালো মা হতে? এই প্রশ্নটা সে নিজের শাশুড়ি সেলিনা হককে করেছিল। তিনি এক ধমক দিয়ে বললেন, ভালো মা আবার কি? মা তো মাই। মা হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি প্রত্যেকটা মেয়েকে একটা অদৃশ্য শক্তি দিয়ে দেয়, যার বলে সে তার পুরো পৃথিবীটাই আবর্তিত হয় সন্তানকে কেন্দ্র করে। অরাও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। এখনই সে একটু একটু করে বাবুকে অনুভব করতে পারে, তাকে ঘিরে মনে হাজারটা স্বপ্ন সাজাতে পারে। কম্পিউটারের দিকে চোখ দুটো আটকে আছে অরার। নতুন একটা গল্প কিছুদিন আগে পাশ করেছে ওরা। এই গল্প সে একা পছন্দ করেনি, ক্রিয়েটিভ টিমের সদস্যরাও তাকে সাহায্য করেছে। কোনো একটা গল্পকে ক্লে ফিল্মস পছন্দ করে ফেললে তার পরবর্তী ধাপ স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লেখা। এক্ষেত্রে অবশ্য ডিরেক্টর আগেভাগে স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন। স্ক্রিপ্টের ভুলভ্রান্তি ধরে ক্রিয়েটিভ টিম সেগুলো সংশোধন করতে দেয়। স্ক্রিপ্ট সংশোধনের পর তৃতীয় ধাপ অভিনেতা অভিনেত্রী নির্বাচন। একটা সিনেমায় অনেকগুলো চরিত্র থাকে, প্রধান চরিত্র, পার্শ্ব চরিত্র, একটু কম গুরুত্বপূর্ণ চরিত্র, একেবারেই গুরুত্বহীন চরিত্র। কে ফিল্মসের নিয়মকানুনের কড়াকড়ি একটু বেশি। পরিচালককে এই তৃতীয় ধাপে নির্দেশ দেওয়া হয় সে যেন স্ক্রিপ্টের ছোট বড় সকল চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের তালিকা পাঠায়। সিনেমায় যদি এমন কোনো চরিত্র থাকে যেখানে প্রধান চরিত্র মাছওয়ালার কাছ থেকে মাছ কিনছে, তবে সেই মাছওয়ালার চরিত্রে কে অভিনয় করবে সেটাও জানাতে হবে। পরিচালকদের কাছে এই নিয়মটা বাড়াবাড়ি মনে হলেও এর প্রয়োজন আছে। অনেক সময় সিনেমায় অভিনেতা হিসেবে অনেক অযোগ্য লোক ঢুকে পড়ে। অভিনয়তারা পারেই না, বরং দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অযোগ্য লোকের সংখ্যা কমাতে এই ব্যবস্থা। কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা সেই তালিকার দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে অরা। হঠাৎ তার কেবিনের ডোরবেল বেজে উঠল। অরার ডেস্কের মুখোমুখি থাকা দেয়ালে ঝুলন্ত বিশাল এক টিভি। সেই টিভিতে ভেসে উঠছে গোটা অফিসের সিসিটিভি ফুটেজ। অরা এখান থেকে বসেই যাতে দেখতে পারে কোথায় কি ঘটছে। নিজের কেবিনের সামনের ফুটেজ বের করে অরা দেখল জুথি এসেছে। তার পেছনে একটা ছেলে অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে। অরা উঁচু গলায় বলল, কাম ইন। জুথি দরজা সামান্য ফাঁক করে মাথা বের করে বলল, ম্যাম আসি? জুথি কে ফিল্মসের ক্রিয়েটিভ টিমের হেড। তারই পরিচালনায় চলে এই টিমের সকল কর্মকাণ্ড। মেয়েটা অরার একটু বেশি কাছের। এই প্রোডাকশন হাউসের সূচনা লগ্ন থেকেই জুথি আছে ক্রিয়েটিভ টিমে। অফিসের অন্যান্য স্টাফরা বসের কেবিনে ঢোকার আগে অনুমতি চেয়ে বলে, আসতে পারি? তবে জুথি এক্ষেত্রে নিজেকে কিছুটা ব্যতিক্রম করে নিয়েছে। সে বলে, আসি। ওরা বলল, এসো জ্যোতি। জুথি ছোট ছোট পা ফেলে কেবিনে প্রবেশ করলো। তার পিছু পিছু ওই ছেলেটাও এলো। জুথি অরার ডেস্কের সামনে দাঁড়িয়ে বলল, পরিচয় করে দিতে নিয়ে এলাম ম্যাম, আমাদের টিমের নতুন মেম্বার মাহমুদ রহমান। মাহমুদ নামে ছেলেটা ভদ্রভাবে বলল। গুড মর্নিং ম্যাম। অরা হাসি মুখে বলল, গুড মর্নিং, নাইস টু মিট ইউ। বসো তোমরা। তারা দুজনে বসলো অরার বিপরীতে থাকা চেয়ার দুটোতে। জ্যোতি মিষ্টি গলায় বলল, মাহমুদ বাংলা সাহিত্যের MA করছে ম্যাম, তাছাড়াও বেশ অনেকগুলো টিভি নাটকের স্ক্রিপ্ট লিখেছে। অরা মাহমুদের দিকে তাকিয়ে অবাক ভঙ্গিতে বলল, আপনি রাইটার? আমাকে প্লিজ তুমি করে বলুন ম্যাম। অরা সংযত ভঙ্গিতে বলল, আমি সহজে কাউকে তুমি বলতে পারি না, আপাতত আপনিটাই থাক। ম্যাম, আমাদের টিমে স্ক্রিপ্ট অ্যানালাইসিস করতে পারে এমন একজনের প্রয়োজন ছিল না, সেজন্যই মাহমুদকে অ্যানালাইসিস করা হয়েছে। মাহমুদ গল্পের ফ্লো অনুযায়ী স্ক্রিন প্লে ঠিক আছে কিনা সেটা যাচাই করবে। অরা হালকা গলায় বলল, বাহ, তো মাহমুদ কেমন লাগছে আমাদের অফিস? মাহমুদ মুগ্ধ গলায় বলল, চমৎকার লাগছে ম্যাম। এত বড় অফিসে আমি এর আগে কখনো আসিনি। আমার তো সকালে অফিসে পা রাখতে ভয় করছিল। যেদিন ইন্টারভিউ দিতে এসেছি সেদিন অবশ্য ভয় করছিল না। আমি ভেবেছিলাম আমার বোধহয় চাকরি হবে না। এসেছিলাম শুধু এক্সপেরিয়েন্সের জন্য। একটা মানুষ এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে কি করে? অরার ভ্রুযুগল কুঞ্চিত হলেও মুখে হাসি ঠিকই রয়েছে। অরার বিস্ময়ে লক্ষ্য করে মাহমুদ বলল, সরি ম্যাম। অরা হেসে বলল, সরি বলার কি আছে? এখানে আপনার কথা বলার পূর্ণ স্বাধীনতা আছে। আচ্ছা, শুনলাম আপনি স্ক্রিপ্টও লিখেছেন। টিভি নাটকের জন্য লিখেছিলাম। আমার বড় ভাই আসলে বড় টিভি নাটকের ডিরেক্টর। ওর নাটকের জন্যই লেখা। ও, তাহলে তো এই জগৎটা আপনার কাছে নতুন কিছু নয়। কি যে বলেন ম্যাম, নাটক আর সিনেমা কি এক জিনিস? নাটক হলো পুকুর আর সিনেমা হলো বিশাল সমুদ্র।
ওরা ভেবেছিল আজ প্রথম দিন, তাই হয়তো এক্সাইটমেন্টের বশে অতিরিক্ত কথা বলছে মাহমুদ। তবে এখন সে বেশ বুঝতে পারে এই ছেলেটার স্বভাবতই অতিরিক্ত কথা বলে। ওরা আর কথা না বাড়ানোর উদ্দেশ্যে বলল, আই হোপ আপনার এখানে কাজ করতে ভালো লাগবে। তবে মাহমুদের উদ্যোগে কথা বেরিয়ে গেল। সে কৌতূহলী ভঙ্গিতে বলল, আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করব। অবশ্যই করুন। মাহমুদ হড়বড় করে বলল, সিনেমার স্ক্রিনকে কতগুলো দৃশ্য থাকে? না মানে নাটকের স্ক্রিপ্ট যখন লিখতাম সেখানে 25 থেকে 30টা দৃশ্য থাকতো, সিনেমায় কয়টা থাকে? জ্যোতি ব্যস্ত হয়ে বলল, মাহমুদ, এ বিষয়ে আপনাকে ব্রিফিং দেওয়া হবে। এ ধরনের ছোট ছোট প্রশ্ন করে ম্যামকে বিরক্ত করবেন না প্লিজ। এই ছেলেটার মধ্যে ভদ্রতা বলতে কিছুই নেই। অফিসে কেউ সিও ম্যাডাম কেমন অহেতুক প্রশ্ন করে বিরক্ত করে না। তিনি এমনিতেই হাজার কাজে ব্যস্ত থাকেন, অথচ এই অফিসে পা রাখতেই মাহমুদের প্রথম কাজ ওরাকে বিরক্ত করা। ওরা তাকে থামিয়ে দিয়ে বলল, আহা থাক না জ্যোতি, নতুনটা তো প্রশ্ন করবেই। দৃশ্যগুলো ছোট ছোট হলে কখনো 100টা পর্যন্ত দৃশ্য হতে পারে, আর যদি বড় বড় হয় তাহলে প্রায় 70টা। পুরোটাই নির্ভর করে গল্পের ওপর। জ্যোতি তো বললই আপনাকে ব্রিফ দেওয়া হবে, তখন আরো ভালো করে বুঝতে পারবেন আপনি। মাহমুদ হাসি হাসি মুখে বলল, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি শুকনো গলায় বলল, আপনি এখন যেতে পারেন মাহমুদ। অফিসটা ঘুরে দেখুন, ম্যামের সাথে আমার জরুরি কথা আছে। মাহমুদ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যোতি অনুতপ্ত গলায় বলল, আই এম সরি ম্যাম, আমি একেবারেই বুঝতে পারিনি এই জিনিস এত কথা বলে। ওরা কম্পিউটারের দিকে চোখ দুটো ফিরিয়ে নিয়ে বলল, ইটস ফাইন, এই অফিসে এরকম জিনিসেরই দরকার আছে। তোমরা সবাই তো রোবটের মতো বসে থাকো সারাদিন। তাই বলে আপনাকে এত বিরক্ত করবে? আমি ভালো করে ওয়ার্ন করে দেব যেন আপনাকে ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন না করে। তুমি যখন নতুন ছিলে তখন প্রশ্ন করতে না আমায়? ওরা এমনই, এই গোটা অফিসটাই যেন তার বাড়ি, আর অফিসের স্টাফরা সবাই তার পরিবারের সদস্য। পরিবারের সদস্যদের সুবিধা অসুবিধা দেখা তো তারই দায়িত্ব। একজন দক্ষ সিইওকে কেবল কোম্পানির জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্ষান্ত থাকলে চলে না। এই ছোট ছোট বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিতে হয়। 2 দিন আগে মুক্তি পেয়েছে আরশাদের পরবর্তী সিনেমা দূরে হারিয়ে ট্রেলার, যে ট্রেলার দেখে সীমার সকল বিস্ময়ে ছাড়িয়ে গিয়েছিল। সেই ট্রেলার আজ দেশের সকলের জন্য উন্মুক্ত। দেশের সব থেকে বড় সুপারস্টার আরশাদ, তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সকল সিনেমায় থাকে দর্শকের সকল আগ্রহ কৌতূহলের কেন্দ্রে। তবে দূরে হারিয়ে নিয়ে যেন দর্শকের আগ্রহ একটু বেশি। কে ফিল্মসের ব্যানারে নির্মিত সর্বাধিক বাজেটের সিনেমা এটি। সিনেমার বাজেট যত বেশি হয় তার প্রয়োজন হয় ঠিক ততটাই ব্যাপক। দর্শকের আগ্রহের কারণ সম্ভবত সেটাই। আগ্রহের আরেকটা কারণ অবশ্য আছে, সিনেমার গল্পের ধরন এবং আরশাদের চরিত্র। ক্যারিয়ারে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছে আরশাদ। দূরে হারিয়ে সিনেমাটি মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে। সিরিয়াল কিলারদের মস্তিষ্ক সাধারণের থেকে কতটা আলাদা, একটা খুনের পেছনে তাদের কী উদ্দেশ্য থাকে, এই নিয়ে সিনেমা। মুক্তির পরপর ফেসবুকের পাতায় পাতায় ট্রেলারটির বিচরণ, ইউটিউবেও রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে। দর্শকের মুখে মুখে কেবল একটাই কথা, আরশাদ হকের অভিনয়ের কোনো তুলনাই হয় না। চিরকাল রোমান্টিক বা অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে আরশাদ কি অবলীলায় নিজেকে মানিয়ে নিয়েছে কঠিন এক চরিত্রে। কে ফিল্মসের পিআর টিম এই সিনেমার প্রচারের জন্য ভিন্ন কায়দা অবলম্বন করছে। সাধারণত আরশাদ নিজের সিনেমার তেমন একটা প্রচার করে না, কাউকে না জানিয়ে চুপি চুপি রিলিজ দিলেও তার সিনেমা হবে সুপারহিট। তবে দর্শকেরা যাতে আরশাদের কাছাকাছি থাকতে পারে তাই এই সিনেমার প্রচার বেশ জাঁকজমকভাবে করা হচ্ছে। ট্রেলার রিলিজের দিন বিশাল এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। দেশের এমন কোনো পত্রপত্রিকা এবং টিভি চ্যানেল নেই যারা এই প্রেস কনফারেন্সে নিজেদের সাংবাদিকদের পাঠায়নি। আজ আবার সিনেমার প্রচারে আরশাদ এসেছে জি নিউজ চ্যানেলে। সে একা নয়, তার সঙ্গে আছে এই সিনেমার পরিচালক সাদাত করিম এবং নায়িকা ত্রিনা। নায়িকা বললে অবশ্য ভুল হবে, এই সিনেমার গল্প ও নায়ক নায়িকা নির্ভর নয়, তাকে বলা যেতে পারে অভিনেত্রী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জি নিউজের পর্দায়। ইন্টারভিউ সঞ্চালনা যে ছেলেটা করছে তার মধ্যে সূক্ষ্ম এক ছটফটে ভাব আছে। সঞ্চালকের মাঝে ছটফট দেখতে দর্শক পছন্দ করে। অনুষ্ঠানের সঞ্চালক হাসি মুখে আরশাদের দিকে তাকিয়ে বলল, আরশাদ, প্রথম প্রশ্নটা আপনার কাছে। বলা হচ্ছে দূরে হারিয়ে আপনার ক্যারিয়ার সব থেকে বড় সিনেমা। ট্রেলার দেখে দর্শক ইতিমধ্যেই প্রশংসায় ভাসাচ্ছে আপনাকে। তবে অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই সিনেমার প্রযোজকও। আপনার প্রযোজনা প্রতিষ্ঠানকে ফিল্মসের যাবৎকালের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। প্রযোজক হিসেবে বাড়তি কোনো চাপ অনুভব করছেন কি? আরশাদ সাবলীল গলায় বলল, একেবারেই না। অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মাঝে মাঝে তো ভুলেই যাই যে আমি প্রডিউসার।
আরশাদের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পরিচালক সাদাত আগ্রহ নিয়ে বলল। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, আমি শুধু কাগজ কলমে প্রডিউসার। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ সামলায় আমার সিও আর আমার টিম। কাজের ক্ষেত্রে অরাকে কখনো নিজের স্ত্রী হিসেবে সম্বোধন করে না আরশাদ। সেটা তো ব্যক্তিগত সম্বোধন। কাজের ক্ষেত্রে অরা তার সিইও। সঞ্চালক সুন্দরভাবে বলল, পরের প্রশ্নে যাচ্ছি। দূরে হারিয়ে ট্রেলার তো ইতিমধ্যেই চারিদিকে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশে 24 ঘন্টায় সব থেকে বেশি ভিউ হওয়া ট্রেলারের রেকর্ডও ভেঙে দিয়েছে। আপনার অনুভূতি কেমন? আরশাদ চোখের সামনে এসে পড়া চুলগুলোতে এক হাত সরিয়ে বলল, দর্শকের আমি বারে বারে গ্রেটফুল। তাদের জন্য নতুন নতুন কাজ করা, এটা তারাও জানে। তাদের নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আরশাদ, তবে একটা মহল বলছে নতুন প্রজন্মের ওপর এই সিনেমার খারাপ প্রভাব পড়তে পারে, যেহেতু সিরিয়াল কিলিং এর ওপর নির্ভর করেছে সিনেমাটির গল্প। আরশাদ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, ট্রেলার দেখলে তো বলে দেওয়া যায় না সমাজের উপর একটা সিনেমার কেমন প্রভাব পড়বে। সঞ্চালক বলল, ত্রিনা, আপনার এ নিয়ে কিছু বলার আছে? ত্রিনা খানিকটা ভেবে বলল, আমার মনে হয় কি, সিরিয়াল কিলিং নিয়ে তো এর আগেও পৃথিবীতে হাজারো সিনেমা দেখানো হয়েছে। এর থেকে ব্রুটালের দৃশ্যও দেখানো হয়েছে তাতে। আরশাদ ভাইয়ের প্রত্যেকটা সিনেমায় একটা না একটা মেসেজ থাকে। দূরে হারিয়ে তার ব্যতিক্রম নয়। নতুন প্রজন্মের ওপর এই সিনেমা কোনো খারাপ প্রভাব ফেলবেই না, বরং আমার ধারণা দূরে হারিয়ে দেখলে এই প্রজন্ম কেউই খারাপ পথে যাবে না। সঞ্চালকের প্রশ্নে আবারও ফিরে গেল আরশাদের কাছে। আরশাদ, আপনার অভিনয় বরাবরের মতোই প্রশংসিত হচ্ছে। ট্রেলারের আপনার ডায়লগ সকলের গায়ে কাঁটা দিয়ে রীতিমতো। এই চরিত্রের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে? আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, যে কোনো চরিত্রের জন্য আমি শুটিংয়ের আগে থেকে প্রিপারেশন নেই। বলতে গেলে পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করে ফেলি। আয়নার সামনে বারবার ডায়লগগুলো রিহার্সেল করি। এবারও তাই করেছি। তবে ত্রিনা যেমনটা বলল, পৃথিবীতে সিরিয়াল কিলিং নিয়ে অনেক সিনেমা আছে, সেগুলো কয়েকটা বাসায় বসে দেখেছি। ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখেছি। সিরিয়াল কিলারদের মস্তিষ্কে কীভাবে কাজ করে বোঝার চেষ্টা করেছি। সঞ্চালক ত্রিনাকে উদ্দেশ্য করে বলল, ত্রিনা, আপনি তো একজন ক্রাইম জার্নালিস্টের চরিত্রে অভিনয় করছেন। আপনি কিভাবে চরিত্রের জন্য প্রিপারেশন নিয়েছেন? ত্রিনা আগ্রহ নিয়ে বলল, আমার মামা আসলে একসময় ক্রাইম জার্নালিস্ট ছিল। প্রিপারেশনের ক্ষেত্রে একটু সুবিধাই হয়েছে। শুটিংয়ের আগ গিয়ে আমি সারাদিন মামার বাসায় গিয়েই পড়ে থাকতাম। তাকে প্রশ্ন করে করে বিরক্ত করে ফেলতাম। মামা অবশ্য ধৈর্য ধরে আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে। সাদাত, আপনার কাছে প্রশ্ন। আরশাদ ভিন্ন ভিন্ন ইন্টারভিউতে বলেছেন আপনি নাকি শুটিংয়ের সময় দুজনকে টর্চার করছেন। কাহিনীটা কি? এই প্রশ্নে কিছুটা রহস্য সৃষ্টি হলো ইন্টারভিউ সেটের মাঝে। আরশাদ এবং ত্রিনা দুজনার ঠোঁটে ফুটে উঠল রহস্যের হাসি। সাদাত খানিকটা হেসে বলল, এবার ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করি আরশাদ। নিশ্চয়ই। সঞ্চালক কয়েক মুহূর্ত চুপ করে থেকে যেন নিজেকে প্রস্তুত করে নিল প্রশ্নটা করবে বলে। অবশেষে বলেই ফেলল, আপনার দীর্ঘদিনের সহকর্মী এবং ইন্ডাস্ট্রির একসময় জনপ্রিয় অভিনেত্রী নহসিনকে আজ সকালে বিচারক আদালত জামিন মঞ্জুর করেছে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? মনে মনে যেন এক ধাক্কার মতো খেলো আরশাদ। তার বিষয়ে সকল সীমা নিমিষেই ছাড়িয়ে গেল। সে বুঝতে পারছে না কি নিয়ে বেশি অবাক হবে, নওশিনের জামিন পাওয়া নিয়ে নাকি সঞ্চালকের তাকে এই নওশিন কেন্দ্রিক প্রশ্ন করার দুঃসাহসিকতা নিয়ে। হাজারো প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে। সেই সঙ্গে তিলে তিলে মাথাচাড়া দিয়ে উঠছে তার চিরচেনা রাগ। নিজের মধ্যে জমতে থাকা সকল অনুভূতিগুলোকে আরশাদ চাপা দিয়ে রাখলো নিজের দক্ষ অভিনেতার মুখোশের আড়ালে। ক্যামেরার সামনে তাকে বিভ্রান্ত হয়ে পড়লে চলবে না, বিশেষ করে লাইভ টিভিতে তো একেবারেই না। হাজারো দর্শক তাকে দেখছে এই মুহূর্তে। আরশাদ শীতল গলায় বলল, পৃথিবীতে কত কিছুই ঘটেছে, সব বিষয়ে আমার প্রতিক্রিয়া থাকাটা জরুরি। নওশিন এই মানুষটাকে ঠিক কোন বিশ্লেষণে বিশেষায়িত করলে তার চরিত্রের উপযুক্ত ব্যাখ্যা করা যাবে কে জানে। প্রকৃতি হয় এই মানুষটাকে সৃষ্টি করেছে গভীর মনোযোগ, না হয় একেবারে অগ্রাহ্যে। তার পুরো পৃথিবীটা আবর্তিত হয় কেবল নিজেকে কেন্দ্র করে। তার প্রতিটা কথা, প্রতিটা অনুভূতি, প্রতিটা পদক্ষেপ কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য। নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না সে। অর্ডার কিডন্যাপের পর আরশাদের করা মামলায় দোষী সাব্যস্ত হয় নওশিন। এছাড়াও তল্লাশির সময় তার বাড়িতে মাদকদ্রব্যের সন্ধান মেলায় পুলিশ তার নামে জুড়ে দেয় কঠিন মাদক মামলা। ফলত সব মিলিয়ে 5 বছরের কারাদণ্ড হয় নওশিনের।
নওশিনের সাজা কার্যকর হওয়ার পরপরই তার মা ইয়াসমিন বেগম ছুটে এসেছেন কানাডা থেকে। 5 বছরের 1 বছর ইতিমধ্যে কেটেও গেছে, তবুও হাল ছেড়ে দেননি তিনি। তার আপিল এবং নিয়োগ করা দক্ষ আইনজীবীর বলে কয়েকদিন আগে নওশিনের সাজা কমে 3 বছরে গড়ায়। আজ আবার সশর্তে 45 দিনের জামিন পেল সে। হয়তো কাল পরশুর মাঝেই আপাততভাবে মুক্তি পেয়ে বেরিয়ে আসবে জেল থেকে। নওশিনের অস্তিত্ব নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই আরশাদের। সেই পৃথিবীতে থাকলেও যা, না থাকলেও তা। সাজা কমাবার খবরটা তাই একেবারে ভাবায়নি তাকে। আজকের এই জামিনের ঘটনাটাও ভাবাচ্ছে না তাকে। তার বিরক্তি শুধুমাত্র একটা জায়গায়, বারবার তার নামের পাশে বিশ্রী মানুষটার নাম জুড়ে দেওয়া হবে কেন। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল আরশাদের। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল বাড়ির একজন স্টাফ। এমনিতেই বিরক্ত আরশাদের বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। প্রতিদিন সে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে মিষ্টি একটা হাসি হেসে দরজা খুলে দেয় ওরা, যে হাসি দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটো জুড়িয়ে যায় তার। সমস্ত শরীর খেলে যায় বিচিত্র এক প্রশান্তি। আজ কোথায় গেল মেয়েটা? বাড়ির ভেতর একটু এগিয়ে গিয়ে বসার ঘরে চোখ পড়ল আরশাদের। ওরা সোফার উপরে পা তুলে বসে আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। টিভিতে চলছে নওশিনের জামিনের নিউজ। আরশাদের রাগ আর বিরক্তি যেন সকল সীমা ছাড়িয়ে গেল। একে তো মেয়েটা দরজা খুলতে যায়নি, তার উপর আবার বসে বসে নওশিনের নিউজ দেখছে। নওশিনের নামটাকে আরশাদ যতই মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে, ওরার আগ্রহ ঠিক ততটাই বেড়ে যায়। হাজার রাগ থাকা সত্ত্বেও বরাবরের মতোই রাগের প্রকাশটা আর করতে পারল না আরশাদ। চুপচাপ এগিয়ে গেল বসার ঘরের দিকে। আরশাদের উপস্থিতি টের পেয়ে ওরা তার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, শুনেছো খবরটা? আরশাদ গম্ভীর স্বরে বলল, হুম। এখন? আরশাদ ভ্রু কুঁচকে বলল, কি এখন? আর তোমাকে না কতবার বলছি লিভিং রুমে বসে এসব নিউজ দেখবে না? কথা চোখে পড়লে কি একটা অবস্থা হবে ভাবতে পারছো? ওরা সঙ্গে সঙ্গে চ্যানেল পাল্টে বলল, সরি। কথা কোথায়? ওর ঘরে হোমওয়ার্ক করছে। আরশাদ আর কথা না বাড়িয়ে দোতলায় উঠে গেল। তবে তার রাগটা স্বাভাবিক। নওশিনের নামটা পর্যন্ত শুনলে তার শরীরে রক্ত টকবক করে ফুটে ওঠে। নওশিনের জামিন নিয়ে ওরা তাকে অযথা প্রশ্ন না করলেও পারত। এই খবরটা শোনার পর থেকে কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়েছে। ওরার চিন্তার কোনো কারণ নেই। একজন মানুষ অপরাধ করেছে, সাজা পেয়েছে, আপিল করে জামিনও পেয়েছে। খুবই সাধারণ আইনি পদ্ধতি। এই নিয়ে দুশ্চিন্তায় ডুবে পড়ার কি আছে? তবুও ওরার দুশ্চিন্তা হচ্ছে। অবশ্যই দুশ্চিন্তার কারণ কি? রাত 12টার কাছাকাছি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ওরা। বাড়ির সামনের জায়গাটা নতুন বাগান করেছে ওরা। ফুলের বাগান, সবগুলোই দেশি ফুল। এক একটা সারিতে এক এক রঙের ফুলের টব। দুজন মালি এসে প্রতিদিন এই বিশাল বাগানের যত্ন নেয়। ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে অদ্ভুত জাদুকরী বলে মনে হয়। কিছুটা সময় পর ওরার পাশে এসে নিঃশব্দে দাঁড়ালো আরশাদ। এতক্ষণ সে ছিল কথাকে ঘুম পাড়াতে ব্যস্ত। আরশাদ ওরার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, ওরা সরি, আমি তখন একটু বেশি রুট করে ফেলেছিলাম। ওরা এমনভাবে হাসলো যেন কোনো ছেলে মানুষকে প্রশ্রয় দিচ্ছে সে। হাসিটা ঠোঁটে বজায় রেখেই বলল, এতটুকুর জন্যও সরি বলতে হয়? আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, আজ লাভ ইন্টারভিউতে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করে সেই থেকে আমার মেজাজটা বিগড়ে গিয়েছিল। কে জামিন পেল না পেলো এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হলো, ইন্টারভিউতে কেন বারবার আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে? কিছুটা সময় চুপ করে থেকে ওরা বলল, আরশাদ? হুম। ওরা ইতস্তত করে বলল, আমার না খুব ভয় করছে। আরশাদ চিন্তিত ভঙ্গিতে বলল, কেন ওরা? দেখো, আমি জানতাম সে সারা জীবন জেলে থাকবে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। এই দিনটার জন্য আমি প্রস্তুতও ছিলাম, তবে আজ না কেমন ভয় করছে আমার। নীরবতার হাওয়া বয়ে গেল দুজনের মাঝে। ওরার এই ভয়টা স্বাভাবিক। নওশিন এমন একটা মানুষ যার কারণে তার জীবনে নেমে এসেছিল ওই ভয়ানক দুটো দিন। ওই দিন দুটোর কথা মনে করলেই গা শিউরে ওঠে। ওরা ভীত ভঙ্গিতে বলল, সে যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে আবার? আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে কিছু একটা ভেবে বলল, তোমাকে সেদিন একই মানুষের ভিন্ন ভিন্ন রুলের কথা বলেছিলাম, মনে আছে? আরশাদ আক্ষেপে সুরে বলল, তোমার রোলটা তখন ছিল আমার ম্যানেজারের রোল থেকে আমার বউয়ের রোলটা পেয়ে গেলে তুমি ঠিকই, কিন্তু আমার মস্তিষ্কে তুমি তখন আমার ম্যানেজার। ঠিক বুঝতে পারেনি তোমার নতুন রোলটাকে, ভাবতেও পারেনি কেউ তোমার ক্ষতি করতে পারে, তাই তোমার সিকিউরিটি বাড়েনি। ভুল করেছি। এক ভুল তো মানুষ বারবার করে না। তোমার সঙ্গে এখন সবসময় আমার একজন বডিগার্ড থাকে, অফিস আর বাসায় টাইট সিকিউরিটি। ক্ষতিটা করবে কিভাবে? ক্ষতি অন্যভাবেও তো করতে পারে। আরশাদ দৃঢ় ভঙ্গিতে বলল, করুক, সেটা আমি দেখে নেব।
তোমার গায়ে যে একটা আঁচড় দিবে তাকে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে ফেলবো আমি। তুমি শুধু শুধু এত ভয় পাও না তো ওরা? আমি তো আসি না? আছেই তো, এই মানুষটা আছে বলেই তো জীবন এতটা সুন্দর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।